পরিবারের চাপে অনিচ্ছা সত্ত্বেও বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করতে হলো। অনেকবার বানা করা সত্ত্বেও বাবা আমার কোনো কথাই শুনলো না। আমার মতামত না নিয়ে বিয়ে ঠিক করলো। শেষ পর্যন্ত ওই মেয়েটাকেই বিয়ে করতে হলো। মনটা একদম নষ্ট হয়ে গেল। তার আগের দুঃখে বিয়ের সব কার্যক্রম শেষ করে ছাদে দাঁড়িয়ে আছি। একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়ছি। আর আগে আমার জন্য গাটা ফেটে যাচ্ছে। রাগের দুঃখে চোখ দুটি জ্বলছে। মনে মনে ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, খুব বিয়ে করার শখ আমাকে, তাই না? তোর বিয়ে করার শখটা আমি মিটিয়ে দিব। তুই এই আদিলকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিস, তোর এই শখ আমি মিটিয়ে দিব। মনে মনে বিড়বিড় করছিলাম। হঠাৎ পিছন থেকে মা ডাক দিল, কিরে বৌমাকে রুমে একা রেখে এখানে ছাদে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের ডাকে ঘোর ভাঙলো। তোমরা আমাকে তোমাদের পছন্দ মতো বিয়ে দিয়েছ, আমার কোনো মতামত ছাড়া। বৌমা তোমাদের কাছে, আমার কাছে কিছু নয়। মেয়েটা অনেক ভালো রে, অনেক শান্ত শিষ্ট, শিক্ষিত, সুন্দরী, ভদ্র আর নামাজি। মেয়েটার কাছে তুই অনেক সুখী হবি। আমার এত কিছু জানার দরকার নেই। দেখ বাবা, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না। আর তোর বাবার বন্ধুর মেয়ে, পরিচিত, তোর বাবা ভালো দেখেছে, ভালো বুঝেছে বলেই তো বিয়েতে দিয়েছে। থাক মা, আমাকে আর কিছু বোঝাতে এসো না। আমি আর কিছু বুঝতে চাই না, জানতেও চাই না। এই বলে নিচে নেমে এলাম। অনিচ্ছা সত্ত্বেও ঘরে প্রবেশ করলাম। ঘরে যেতে দেখি লম্বা একটা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। রাগে আমার গাটা যেন ফেটে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটা খাট থেকে নেমে এসে আমাকে সালাম করতে আসলো। আমি দূরে সরে গিয়ে বললাম, থাক, এত আধিক্যতা লাগবে না। আমার এমন রাগান্বিত কথা শুনে আমার সামনে থেকে মেয়েটা কিছুটা পিছিয়ে গেল। মেয়েটা আমাকে বলল, মা শিখিয়ে দিয়েছিল প্রথম রাতে স্বামীকে সালাম করতে হয়। এইসব ফর্মালিটিস্ট আমার সামনে দেখাবেন না। আর হ্যাঁ শুনুন, আপনাকে আমার কিছু কথা বলার আছে। জি বলুন। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। আপনার সাথে আমার বিয়েটা দেওয়া হয়েছে সম্পূর্ণ আমার অমতে। এই বিয়েতে আমার কোনো মতামত নেওয়া হয়নি। সুতরাং আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো থাকবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যতক্ষণ বাসায় থাকবো আপনি আমার সামনে আসার চেষ্টা করবেন না। আপনাকে আমি আমার সামনে কখনোই দেখতে চাই না। মেয়েটি কিছু বললো না, শুধু মাথা নাড়লো। একটা প্রশ্ন করলো না আমাকে, একটা কথা বললো না। বাধ্যমের মতো আমার সবগুলো কথা শুনলো। আমি বিছানায় গিয়ে বসলাম। আমি বললাম, দেখুন, কারোর সাথে এক বিছানায় শোয়ার অভ্যাস আমার নেই, তাই আপনি অন্য কোথাও গিয়ে শোন। মেয়েটা আমার এক কথায় বালিশটা নিল আর একটা পাতলা কাঁথা নিল। সে কাঁথাটা ফুলের বিছিয়ে দিয়ে বালিশটা নিয়ে নিঃশব্দে শুয়ে পড়লো। আমি আর কোনো কথা বললাম না। আমি শুয়ে পড়লাম, লাইটটা অফ করে দিয়ে। তবে বুঝতে পারছিলাম মেয়েটা জুড়ে একটা নিঃশ্বাস ফেললো, হয়তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। অনেক ভোরবেলা মেয়েটার ডাকে আমার ঘুম ভাঙলো। মেয়েটা আমাকে ডাকছে। জোরে একটা ধমক দিয়ে বললাম, কি সমস্যা আপনার? এত ভোরে কেন ডাকছেন? মেয়েটা একটু ভয় পেয়ে গিয়ে বলল, না মানে, ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে তো, নামাজ পড়তে উঠুন। আর মেয়েটার কথা গুরুত্ব না দিয়ে পাশ ফিরে শুতে যাব। এমন সময় মেয়েটা বলল, প্লিজ নামাজটা পড়ে শোন। মেয়েটার জোরাজুরিতে ফজরের নামাজটা পড়ে আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালবেলায় মেয়েটার ডাকে ঘুম ভাঙলো। চোখ পেলে দেখি মেয়েটা লম্বা একটা ঘুমটা দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার মেজাজটা 60 ডিগ্রি গরম হয়ে গেল। জোরে একটা ধমক দিয়ে বললাম, আপনাকে না বলেছি যতক্ষণ আমি বাসায় থাকবো আমার সামনে আসবেন না? কথা কি আপনার কানে ঢুকে না? মেয়েটা আমার ধমক খেয়ে আমতা আমতা করে বলল, না আসলে মা বলেছিল আপনাকে ডাকতে। ডাকা হয়ে গেছে? হয়ে গিয়ে থাকলে আমার সামনে থেকে চলে যান। মেয়েটা চলে যেতে নিয়ে আবার ঘুরে বলল, একটা কথা বলতাম আপনাকে। আমি বিরক্ত নিয়ে বললাম, যা বলতে চান বলে এখান থেকে দ্রুত চলে যান। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে আজকে তো আমাদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান, তাই আমাদের বাড়ি থেকে আমাকে নিতে আসবে। হ্যাঁ যাবেন তো, আমাকে বলার কি আছে? না আসলে আপনাকেও তো আমার সাথে যেতে হবে। এই কথাটা শুনে আমার সারা গা জ্বলে উঠল। আমি বললাম, আপনি ভাবলেন কি করে যে আপনার সাথে আপনাদের বাড়ি যাব? মেয়েটা অনেক অনুরোধ করলো কাঁদো কাঁদো স্বরে। প্লিজ, আপনাকে আর কোনোদিন কোনো ব্যাপারে আমি অনুরোধ করব না। এই বলে মেয়েটা কেঁদে দিল। আমার মেয়েটার এইসব ন্যাকামিগুলো বিরক্ত লাগছিল। ইচ্ছে করছিল কষে একটা থাপ্পড় বসিয়ে দেই মেয়েটার গালে। মেয়েটা আমাকে আবার অনুরোধ করে বলল, আপনি যদি আমার সাথে আমাদের বাড়িতে না যান তাহলে আপনার বাবা মা এবং আমার বাবা মা সবাই অনেক কষ্ট পাবে। অন্তত পক্ষে তাদের জন্য আমার সাথে চলুন প্লিজ। আমি আর মেয়েটাকে আমার সামনে 1 মিনিটও সহ্য করতে পারছি না। আমি ওকে চোখ গরম করে জোরে একটা ধমক দিয়ে বললাম, আপনি কি আমার সামনে থেকে যাবেন? তা নাহলে আমি যে কি করব নিজেও জানি না। আমার ধমক খেয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। মাথাটা ঝিমঝিম করছে। মেয়েটা আমার ঘুমে 12টা বাজিয়ে দিল। বিরক্ত নিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে হাত মুখ মুছে
একটা টি শার্ট পরে ডাইনিং রুমে গেলাম নাস্তা করতে এসে দেখলাম মেয়েটা ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছিল না আর এক পাও সামনে যাই। মেয়েটাকে দেখলেই আমার গায়ের ভিতর অসহ্য রকমের ঘিনঘিন করে। তাই আমি পিছনে ঘুরে পা বাড়াতেই পিছন থেকে আব্বু ডাক দিল। আদিল, কোথায় যাচ্ছিস? এখানেই। আব্বু ডাক শুনে আর যেতে পারলাম না, তাই ডাইনিং টেবিলের কাছে গেলাম। আমাকে দেখে মেয়েটা মাথার ঘোমটাটা একটু টেনে দিয়ে কিছুটা দূরে সরে গেল। অনিচ্ছা সত্ত্বেও ডাইনিং টেবিলে বসতে হলো। বাবা মেয়েটাকে বলল, নীলিমা, তুমি সবাইকে নাস্তা দাও। আমি মেয়েটার নাম এইমাত্র জানলাম, নীলিমা। নীলিমা বাবা আর মায়ের প্লেটে নাস্তা তুলে দিয়ে আমার দিকে এক নজর তাকালো। আমার বিরক্ত লাগছে। বাবা আর মায়ের সামনে আছি, তাই কিছু বলতে পারছে না, উঠেও যেতে পারছে না। নীলিমা আমার প্লেটে খাবার দিচ্ছে না দেখে বাবা নীলিমাকে বলল, কি হলো নীলিমা, আদিলের প্লেটে নাস্তা দাও। নীলিমা ভয়ে ভয়ে আমার প্লেটে নাস্তা দিল। আমি বাবা মায়ের সামনে ওর হাতের দেওয়া নাস্তাটা উঠে রাখতে পারছে না। হঠাৎ করে বাবা নীলিমাকে বলল। এই কথা শুনে আমার ইচ্ছা করছিল ওখান থেকে উঠে চলে যাই। নীলিমা প্রথমে আমার পাশে বসতে চায়নি। বাবা জোর করে আমার পাশে নীলিমাকে বসালো। ওকে আমার পাশে বসতে দেখে আমার মেজাজটা খিটখিটে লাগছে, কিন্তু সামনে বাবা মা, তাই কিছু বলতে পারছি না। বিশেষ করে বাবা আছে, তাই কিছু করতে বা বলতে পারবো না। তাই বাধ্য হয়ে নাস্তা খেতে শুরু করলাম। আজ নাস্তাটা মুখে দিয়ে মনে হচ্ছে নাস্তার স্বাদটা একটু অন্যরকম লাগছে। তাই মাকে জিজ্ঞাসা করলাম, মা, আজকে তোমার রান্নার স্বাদটা মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আজকে তো আমি নাস্তা বানাইনি। তাহলে? আজকে নীলিমা নাস্তা বানিয়েছে। ওর রান্না তোর কাছে ভালো লেগেছে? খাবারটা যেন আর গলা দিয়ে নিচে নামতে চাইল না। বাকি খাবারটা প্লেটে রেখে পানি খেয়ে নিয়ে মাকে বললাম, মা, ছোটবেলা থেকে আমি তোমার হাতে রান্না খেয়ে অভ্যস্ত। আমি তোমার হাতে রান্না ছাড়া আর কারো রান্না খেতে পারবো না। দয়া করে রান্নাটা তুমি করো আমার জন্য। এই কথা বলে টেবিল থেকে উঠে যেতেই বাবা আমাকে বললেন, কিরে আদিল, উঠে যাচ্ছিস কেন? নাস্তাটা শেষ করে যা। না বাবা, মায়ের হাতে রান্না ছাড়া আমি কারো হাতে রান্না খেতে পাই না, সেটা তো তুমি ভালো করে জানো। বাবা এক ধমক দিলেন, বললেন নাস্তা শেষ না করে না উঠতে। তাই বাধ্য হয়ে আবার নাস্তা করতে লাগলাম। কোনো রকমের নাস্তা শেষ করে আমি আবার রুমে চলে আসলাম। রুমে এসে একটা সিগারেট ধরালাম। সিগারেট টেনে রাগটাকে কমানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর আবার নীলিমা এলো। সে আমাকে বলল, আপনার সাথে একটু কথা ছিল। আমি রাগটা দেখিয়ে বললাম, আপনার তো সবসময় কথা থাকে, আপনার কথা তো ফুরায় না। আর মায়ের কাছে শুনেছিলাম আপনার নাকি লাল রং পছন্দ, তাই কিছু লাল শাড়ি নিয়ে এসেছি। দেখুন তো কোন শাড়িটা পরবো। এমনিতে বাবার কাছে বকা খেয়ে ইচ্ছার বিরুদ্ধে নাস্তা খেয়ে আমার মাথার রাগ উঠেছিল। নীলিমার কথা শুনে আমার রাগ আরো 60 ডিগ্রি বেড়ে গেল। আমি নীলিমাকে ধমক দিয়ে বললাম, আপনি কি চাচ্ছেন আমি বাসা থেকে চলে যাই, নাকি আপনাকে বাসা থেকে বিদায় করে দেই? এই কথা শুনে নীলিমা আমাকে বলল, না না, প্লিজ, আপনি কোথাও যাবেন না, আর আমাকে বাসা থেকে প্লিজ তাড়িয়ে দেবেন না। নীলিমা আমার রুম থেকে চলে যাবার আগে আবার ফিরে বলল, আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছিলাম, যদি পারেন এই পাঞ্জাবিটা আজকের দিনের জন্য পরবেন প্লিজ। এই বলে নীলিমা রুম থেকে চলে গেল। নীলিমা চলে যেতেই পাঞ্জাবিটা ছুঁড়ে ফেলে দিলাম আর মনে মনে বললাম, আদিক্ষেতা যত সব। নীলিমা চলে যাওয়ার কিছুক্ষণ পর বাবা মা দুজন আমার রুমে আসলো। এসে বাবা বলল, কিরে, তুই এখনো রেডি হোসনি? আত্মীয় স্বজন তো সবাই চলে আসবে, নীলিমার বাড়ির লোকও চলে আসবে। আত্মীয় স্বজন? নীলিমার বাড়ির লোকজন আসবে মানে? আজকে নীলিমার বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান, সেটা কি ভুলে গিয়েছিস? নীলিমার বাড়ি থেকে আত্মীয় স্বজন এসে নীলিমাকে নিয়ে যাবে, তুইও যাবি সাথে। আমি কেন যাব? আমি যেতে পারবো না ওই বাড়িতে। এটা তুই কেমন কথা? আমি কোনো কথা শুনতে চাই না। তুই আর নীলিমা ওই বাড়িতে যাবি, আর সব অনুষ্ঠান নিয়মকানুন শেষ করে আবার নীলিমাকে নিয়ে চলে আসবে। আমি বাবার মুখের উপর আর কিছু বলতে পারলাম না। রাগটা ভিতরে হজম করলাম আর মনে মনে বললাম, এই মেয়ের জন্য আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। ওই মেয়েটা আমার জীবনের কাল। রুম থেকে বেরিয়ে লোকজনের কথা শুনতে পেলাম। বুঝলাম আত্মীয় স্বজন আসা শুরু করেছে। দরজা লাগিয়ে চুপচাপ ঘরে বসে রইলাম। বিরক্ত লাগছে। বাবার জন্য কিছু বলতেও পারছে না, করতেও পারছে না। হঠাৎ দরজা টোকা দিয়ে মা ডাকছিল, তাই রুমের দরজা খুলে দিলাম। মা ভিতরে এসে বলল, কিরে, তুই এখনো রেডি হসনি? আত্মীয় স্বজন তো মোটামুটি সব চলে এসেছে, আর তুই এখনো রেডি হসনি? এইদিকে তোর বাবা তোকে খুঁজছে। তোর বাবা ছাদে আছে, রেডি হয়ে ছাদে আয়। দেরি হলে কিন্তু তোর বাবা আবার রাগারাগি করবে, তাড়াতাড়ি আয়। এই কথা বলে মা আমার রুম থেকে চলে গেল। একরাশ বিরক্তি আর অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে নিয়ে রেডি হয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম ওখানে সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। বাবা মাকে দেখে বাবার কাছে আমাকে ডাকলো। বাবার কাছে যাওয়ার পর বাবা আমাকে বলল, এতক্ষণ কোথায় ছিলে? আত্মীয় স্বজনরা সবাই তোর খোঁজ করছিল।
বাবার কথা শুনে বুঝতে পারলাম বাবা খুব রেগে আছে আমার উপর। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। বাবা আমাকে আবার ধমক দিয়ে বললেন, শুনতে পাওনি আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি? বাবার ধমক খেয়ে আমি বাবাকে আমতা আমতা করে বললাম, না আসলে বাবা ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম। এই অবেলায় আবার কিসের ঘুম? আর এই কথাটা বললে তো তোর এত সময় লাগলো? বাবাকে আমি কিছু বলতে যাব তখন বাবা আমাকে বলল, শোনো, তোমার বন্ধু বান্ধবরা এসেছে, ওরা তোমাকে খুঁজছিল। ওদেরকে তো আমি গতকালকে আজকে অনুষ্ঠানের কথা বলিনি, তাহলে ওরা কিভাবে জানলো? আমি ওদেরকে বলেছিলাম আজকে আসতে। বাবা আমাকে ছাদে একপাশে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই দিকে যাও। নীলিমার বাড়ি থেকে লোকজন আসছে, নীলিমার ছোট বোন ও নিশি আসছে। বাবা বললেন ওরা সবাই ওইদিকে আছে, ওদের সাথে দেখা করো, কথা বলো, কুশলাদি বিনিময় করে ওদেরকে সময় দাও, তারপর বন্ধুদের সাথে দেখা করো। তখন আমি বললাম, বিয়ের দিন তো ওনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তাহলে এখন আবার আলাদা করে দেখা করতে হবে বা কথা বলতে হবে কেন? বাবা আমার দিকে একটু বিরক্ত নিয়ে তাকিয়ে বললেন, তুমি এখন ওই বাড়ির জামাই, তোমার সব সময় ওদের সাথে প্রয়োজন মতো দেখা করতে, কথা বলতে হবে। মনে রেখো, তুমি এখন আর একা নও, তোমার সাথে একটা মেয়ের জীবন জড়িয়ে আছে, তাই সেভাবে নিজেকে তৈরি করো। এই বলে বাবা চলে যাচ্ছিল। পরক্ষণে আবার আমার দিকে ফিরে বললেন, আমি যা বলেছি সেটা করো। আর শোনো, ওখানে অনেক মুরব্বী মানুষ আছেন, ওদেরকে অবশ্যই সালাম দেবে, সম্মান করবে। এবার যাও, ওইখানে যাও। আমার আর সহ্য হচ্ছে না। একে তো আমার অমতে বিয়ে দেওয়া হয়েছে জোর করে, দ্বিতীয়ত আমি এটাকে কিছুতে মেনে নিতে পারছি না। তার উপর এইসব ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরে কোনো ভাবলাম, পালায় তো মেয়েরা, আমি তো মেয়ে নই, আমি তো ছেলে, তাহলে কি করে মেয়েদের মতো পালাবো? হঠাৎ করে ফোনে একটা কল আসলো। ফোনের শব্দে আমার ঘুর কাটলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি নীলিমা। আশ্চর্য, আমি তোকে আবার নাম্বার দিইনি, তাহলে নাম্বার পেল কোথা থেকে? মনে মনে ভাবলাম অবশ্যই মায়ের কাছ থেকে নিয়েছে। অসভ্য রকমের বেহায়া মেয়েটা, এত পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করেছি, এরপর আমার কাছাকাছি আসার চেষ্টা করছে। নীলিমা ফোনের ওপাশ থেকে বলল, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি অসম্ভব বিরক্তি নিয়ে বললাম, আপনার কথা এই জীবনে কখনো ফুরাবে না, না শুনে কি কোনো উপায় আছে? কি বলবেন দ্রুত বলেন, আমার সময় নেই। আমি তো প্রায় রেডি হয়ে গিয়েছি, শুধু শাড়ি পরাটা বাকি আছে। আপনি এই কথাটা বলার জন্য আমাকে ফোন দিয়েছেন? না, আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। আপনি এত ন্যাকামি করেন কিভাবে বলেন তো? যা বলো দ্রুত বলেন, না হলে আমি ফোনটা কেটে দিলাম। প্লিজ ফোনটা কাটবেন না। আসলে আপনাকে ফোন দিয়েছিলাম, সকালে যে পাঞ্জাবিটা আপনাকে দিয়েছিলাম সেটা কি আপনি পরেছেন? না, পড়িনি। আপনি ভাবলেন কি করে যে আপনার দেওয়া কিছু পরবো আমি? আমার যেটা পছন্দ আমি সেটাই পরবো, আমি কারো পছন্দ মতো চলি না। কথাগুলো শুনে নীলিমা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। দেখুন, আমার তো ন্যাকামি আর নাটক ভালো লাগে না। আমি ফোন কাটলাম। তখন নীলিমা বলল, শুনুন, একটা কথা। উফ, বিরক্তিকর। কি সমস্যা কি আপনার? কি হয়েছে বলুন। তাহলে আপনি কি কালার ড্রেস পরেছেন? আমি একটা ঝাড়ি দিয়ে বললাম, আমি কোনো ড্রেস পরিনি, খালি গিয়ে এসেছি। আপনার কোনো সমস্যা? এই বলে ফোনটা কেটে দিলাম। মনে মনে বাবাকে বলতে লাগলাম, বাবা, তুমি কি এদেশে আর কোনো মেয়ে খুঁজে পেলে না? একটা বেহায়া মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিলে। এই বলে ওখানে একটা চেয়ারে বসে পড়লাম। হঠাৎ পর ওখানে মনে পড়লো, বাবা তো বলেছিল ওই ভাই লোকের সাথে দেখা করতে, কথা বলতে। কথাটা মনে পড়তেই অসম্ভব বিরক্তি নিয়ে ওরা যেদিকে আছে সেই দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম মুরব্বীর মতো কয়েকজন বসে আছে। আমি সবাইকে গিয়ে সালাম দিলাম। ওনারা সবাই আমাকে দেখে খুশি হলো বুঝতে পারলাম। ওনাদের একজন আমাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ওনারা উত্তর দিলেন তারা সবাই ভালো আছেন। কিছুক্ষণ কথা বলে ওখান থেকে চলে আসতে যাব, তখনই দেখা হলো নীলিমার ছোট বোন নিশি আর নিশি কিছু বান্ধবীর সাথে। আমার সাথে দেখা হতে নীলিমার ছোট বোন নিশি বলল, আরে দুলা ভাই, কেমন আছেন? মনে মনে বললাম, একটা শাকসুন্নি থেকে রেহাই পাচ্ছি না, আরও শাকচুনি এসে হাজির। ইচ্ছে করছিল মেয়েদের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদি আর বলি, বাপরে, আবার রেহাই দে, আমি পারছি না এই শাকচুন্নিদের নিয়ে। অনিচ্ছা সত্ত্বেও বললাম, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ দুলা ভাই, ভালো আছি। দুলা ভাই, বিয়ের দিন তো আপনার সাথে তেমন ছবি তোলার সুযোগ পাইনি। আসেন, আপনার সাথে আমি আর আমার বান্ধবীরা মিলে কয়েকটা ছবি তুলি। মনে মনে ভাবলাম, চাচা আপনজান বাচ্চা। ওরে আদিল, এখান থেকে ভাগ। ফোনটা পকেট থেকে বের করে নিয়ে নিশিকে বললাম, নিশি, আমার একটা ফোন এসেছে। এ বলে ফোনটা কানে নিয়ে হ্যালো হ্যালো করতে ওখান থেকে দূরে চলে আসলাম। ছাদের এক কোনায় এসে মনে মনে বললাম, ওরে আদিল, অনেক বাচ্চা বেঁচে গেছি। হঠাৎ পিছন থেকে আমার বন্ধুরা হাতের গলা পেলাম। পিছনে ঘুরে দেখলাম আমার বন্ধুরা হাত সহ
আরও 3 জন বন্ধু দাঁড়িয়ে আছে। আমি রাহাত এবং আমার বন্ধুদের সাথে কোলাকুলি করলাম। বন্ধুরা সবাই মিলে একটা টেবিলে যেয়ে বসলাম। আদিল দোস্ত, ভাবি কিন্তু অনেক সুন্দর রে, আর দেখে মনে হলো অনেক শিক্ষিত, অনেক নম্র ভদ্র। আমার বন্ধু রাহাত বলে উঠল। আমার আর বাকি বন্ধুরা রাহাতের কথা শুনে সায় দিল। আমি মনে মনে বললাম, তোদের মুন্ডু, আমার মাথা আর ঘোড়ার ডিম। হঠাৎ আমার বোন মায়া আমাকে পিছন থেকে ডাক দিল। আমি আপুর কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালাম। আপু বিয়ের দিন অনেক বেশি অসুস্থ থাকায় বিয়েতে আসতে পারেনি। একটু সুস্থ হতে আজকে আসলো। আপুকে দেখে খুশিতে আমার চোখ উজ্জ্বল হয়ে গেল। আপুকে বললাম, আপু তোর এখন শরীরের কি অবস্থা, এখন ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। আমি আপুর সাথে সুমন ভাইকে দেখতে পেলাম না, তা আপুকে জিজ্ঞেস করলাম, আপু ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখতে পাচ্ছি না, ভাইয়া কি আসেনি? না রে, এসছে, ওইদিকে আপু আম্মুর সাথে কথা বলছে। পরে আপু আমাকে নীলিমার কথা জিজ্ঞাসা করলো। নীলিমা কেমন আছে রে? বিয়ের দিন অসুস্থর জন্য আসতে পারিনি। ওকে দেখার আমার খুব ইচ্ছে ছিল। অনেক ছোটবেলায় ওকে আমি দেখেছিলাম আঙ্কেলের বাসায় যখন গিয়েছিলাম। ও আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে না রে? অনেক সুন্দর হয়েছে মনে হয় আগের থেকে। আগে তো অনেক সুন্দরী ছিল। আমি আপুর কথায় মনে মনে বিরক্তি নিয়ে বললাম, আল্লাহ জানে কি জাদু করেছে এই মেয়েটা আমার পুরো পরিবারকে, সারাক্ষণ খালি নীলিমা আর নীলিমা। আপু আমাকে চুপ থাকতে দেখে বলল, কি রে, কথা বলছিস না যে? আপু আমাকে কিছু বলতে যাবে তখনই দুলাভাই আসলো। এসে বলল, কি শালা বাবু, কেমন আছো? আমি মনে মনে বললাম, আমার আর ভালো থাকা। একটা মলিন হাসি দিয়ে দুলাভাইকে বললাম, হ্যাঁ দুলাভাই ভালো আছি, আপনি কেমন আছেন? দুলাভাই একটু মুচকি হাসি দিয়ে বলল, আমি তো ভালো আছি। আর তোমার তো এখন অনেক বেশি ভালো থাকার কথা, কিন্তু মুখটা মলিন কেন তোমার? আমি দুলাভাইয়ের কথা শুনে বললাম, কেন দুলাভাই, আগে থেকে বেশি ভালো থাকবো কেন? আমি তো আগে থেকেই ভালো আছি। দুলাভাই একটু দুষ্টুমি ছলে বলল, আরে বোঝো না কেন, এখন তো নতুন বিয়ে করেছো, সব কিছু তো এখন রঙিন রঙিন, এখন তো আরো বেশি ভালো থাকার কথা। মনে মনে বললাম, ভেবেছিলাম দুলাভাইটা আমার দলে, এখন দেখছি দুলাভাইটাও নীলিমার দলে। আমি কথা কাটিয়ে নিয়ে বললাম, দুলাভাই আপনার চাকরি কেমন চলছে? হ্যাঁ, ভালো চলছে। আমার আব্বুর হাজব্যান্ড একটা ন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করে। পারিবারিকভাবে আমার আব্বুর সাথে সুমন ভাই বিয়ে হয়েছিল। আমার দুলাভাইয়ের নাম সুমন। দুলাভাই আর কিছু বলতে যাচ্ছিল, তখন পিছন থেকে মা ডাক দিল, মায়া, সুমন, তোরা আদিলকে নিয়ে বসার জায়গায় এসো। মায়ের কথাতে আমি আপু আর দুলাভাই বসার জায়গাতে গেলাম। গিয়ে দেখলাম ওখানে নীলিমা লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। আপু নীলিমাকে জিজ্ঞাসা করলো, নীলিমা তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম, কিন্তু তুমি এত লম্বা ঘোমটা দিয়ে আছো কেন? আজকে তো তোমার বিয়ে না, আজকে তো তোমার বউ ভাত। তোমাকে অনেকদিন দেখি না, তোমার মুখটা একটু দেখি। এই কথা বলতে নীলিমা বলল, না আপু, আসলে এখানে অনেক লোকজন আছে তো, তাই আমি ঘুমটা দিয়ে বসে আছি। সমস্যা কি? এখানে তো সবাই আমরা নিজের লোক। না আপু, আপনি তো জানেন আমি লোকজনের সামনে খুব কম যাই। আর আপনি তো এসেছেন, কয়েকদিন থাকবেন আপনার সাথে, তো আমার দেখা হবেই। পরে আপু আর কিছু বলল না, শুধু বলল, আচ্ছা ঠিক আছে। পরে আপু আমার দিকে তাকিয়ে বলল, আদিল তুই নীলিমার পাশের চেয়ারটায় গিয়ে বস। আমি অজান্তে মুখ ফুসকে বলে ফেললাম, কেন পাশের চেয়ারে আমাকে বসতে হবে কেন? আমি অন্য কোথাও বসি। আমার এই কথা শুনে আপু আর দুলাভাই দুজন আমার দিকে তাকালো। পরে বুঝতে পারলাম মুখ ফুসকে কি বলে ফেললাম। পরে কথাটা কাটানোর জন্য বললাম, না মানে তোমাদের সামনে বসবো তাই আর কি বললাম। আমার কথা শুনে আপু দুলাভাই দুজনে হেসে ফেললো। আমার মনে হচ্ছে নীলিমা হয়তো মুচকে হাসছে। বাধ্য হয়ে নীলিমার পাশে বসতে হলো আমাকে। এত সময় নীলিমার পরা শাড়িটার দিকে খেয়াল করিনি, মাত্র খেয়াল করলাম, দেখলাম আমার পরার ড্রেসের সাথে ম্যাচিং করে শাড়িটা পরেছে। মনে মনে ভাবলাম, ওকে তো আমি কালারটা বলিনি, তাহলে ও কি করে ম্যাচিং করে পরলো? নীলিমা আমাকে আস্তে আস্তে করে বলল, দেখুন তো আমার শাড়িটা কেমন হয়েছে, আপনার কালারের সাথে ম্যাচিং হয়েছে না? নীলিমার কথাটা শুনে আমি না পারছি কিছু বলতে, না পারছি সহ্য করতে। শুধু বললাম, আপনাকে শাকচুরির মতো লাগছে। নীলিমা আমার কথা শুনে বলল, যাক, তাও তো একটা উপাধি দিলেন আমাকে। মনে মনে বললাম, শাকচুরি না বলে বিশ্ব বেহায়া বললে ভালো হতো, ভুল করে ফেললাম। কিছুক্ষণ পর আপু আমাকে আর নীলিমাকে দুপুরে খাবার খাওয়ার জন্য নিতে আসলো। সকালে ভালোভাবে নাস্তা করতে পারিনি, তাই আপু ডাকাতে আমি আগে আগে টেবিলে গিয়ে বসলাম। হঠাৎ করে আপু এসে আমার কান টেনে দিয়ে বলল, এই আদিল, তুই নীলিমাকে রেখে চলে এলি কেন একা একা? আপু কানটা ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তোকে শুধু ব্যথা না, তোর কানটাকে টেনে ছিঁড়ে ফেলা উচিত।
এই নীলিমা, তোর বউ না? তুই ওকে রেখে কেন একা একা চলে এলি? কেন, উনি কি বাচ্চা নাকি যে ওনাকে হাত ধরে নিয়ে আসতে হবে? এবার কিন্তু তোর কানটাকে টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমি মনে মনে বললাম, আর সহ্য হচ্ছে না, এই মেয়েটার জন্য পদে পদে সবার কাছে বকা খাচ্ছি। আপু নীলিমাকে বলল, নীলিমা, তুমি আদিলের পাশের চেয়ারটাতে বসো। আপু আমার দিকে এক নজর তাকালো। মায়া নীলিমাকে আবার বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো তাড়াতাড়ি। আপু জোরাজুরিতে নীলিমার পাশে গিয়ে বসলাম। নীলিমা আমার পাশে বসাতে আমার বিরক্ত লাগছে। বিরক্ত নিয়ে উঠে যেতে চাইলাম, তখন দেখি বাবার সামনে এইদিকে আসছে। আর বসা থেকে উঠতে পারলাম না, বাধ্য হয়ে নীলিমার সাথে বসতে হলো। বাবা আমাদের এখানে এসে বলল, তোরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নে, তারপর তো বের হতে হবে। বাবা আপুকেও বলল, মায়া, তুই আর সুমনও খেয়ে নে, তোর আবার শরীর ভালো না, বেশি সময় না খেয়ে থাকলে পরে আবার অসুস্থ হয়ে যাবি। এই বলে বাবা ওখান থেকে চলে গেল। আপু আর সুমন ভাই বসলো আমাদের সাথে খেতে। ভেবেছিলাম বাবা চলে যাওয়ার পর ওখান থেকে গিয়ে অন্য টেবিলে বসে খাবো, কিন্তু আপু আর সুমন ভাই আমার সামনে আছে, তাই উঠে যেতে পারলাম না। আপুকে আর সুমন ভাইকে কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলে হয়তো আপু মা অথবা বাবাকে বলে দিতে পারে ব্যাপারটা। তাই ইচ্ছার বিরুদ্ধে নীলিমার সাথে বসে খেতে হলো। খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষ হয়ে গেল। আমাদের সকল আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই মিলে চলে গেল। বাবা আমাদের কাছে এসে বললেন, অনুষ্ঠানের কার্যক্রম তো প্রায় শেষ, তাহলে এবার তোমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দাও। বাবা নীলিমাকে বলল, নীলিমামা, তুমি কি সব কিছু গোছ গাছ করে নিয়েছো? হ্যাঁ বাবা, আমি সব কিছু করে নিয়েছি। নীলিমা আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা, উনি মনে হয় ব্যাগ গুছাতে ভুলে গিয়েছিলেন, তাই আমি ওনার ব্যাগও গুছিয়ে নিয়ে এসেছি। এই কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম আর ওর দিকে তাকিয়ে মনে মনে বললাম, ও কি করে জানলো যে আমাকে যেতে হবে? তার উপরে আবার আমার জিনিসপত্রে হাত দিয়েছে, আমার ব্যাগ গুছিয়েছে। কত বড় সাহস মেয়েটার! সত্যি একটা বিশ্ব বেহায়া মেয়ে। শুধু বেহায়া নয়, শাকচুন্নির মতো আমার পিছনে লেগে আছে। নীলিমার বাড়ির আত্মীয় স্বজন সহ নীলিমার ছোট বোন আমাদের কাছে এলো। নীলিমার সম্পর্কে এক খালা বাবা আর মার কাছে এসে সালাম দিয়ে বলল, তাহলে বিআই সাহেব, বিয়ান সাহেবা, আমাদেরকে তো এখন রওনা দিতে হবে। বাবা সালামে উত্তর নিয়ে বললেন, হ্যাঁ বিআইন সাহেবা, আপনারা সামনের দিকে আগান, আমরাও ওদেরকে নিয়ে আসছি। আমার আর এক মুহূর্ত আর ইচ্ছে হচ্ছিল না এখান থেকে সামনের দিকে এক পা আগাই, কিন্তু কি করব, বাবা আছে, আর কিছু বলতেও পারছে না, আর কিছু করতেও পারছে না, শুধু মুখ বুঝে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎ করে আপু আমাদের কাছে এসে বাবাকে বলল, আব্বু, তোমরা সবাইকে নিয়ে সামনের দিকে আগাও, আমার একটু আদিলের সাথে কথা আছে, আমি কথা বলে ওকে নিয়ে আসছি। আপু আমাকে অন্যদিকে টেনে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল, আদিল, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ আপু বলো। আচ্ছা, একটা কথা বলতো আমাকে। কি কথা আপু বলো। আচ্ছা আদিল, তুই কি নীলিমাকে বিয়ের আগে কখনো দেখেছিস? না আপু, আমি নীলিমাকে কখনো দেখিনি। বিয়ের আগে কি ওর ছবি দেখিসনি? না আপু, দেখা হয়নি। বাবা আমাকে ছবি দিয়েছিল, কিন্তু ছবিটা দেখা হয়নি। বাবা পছন্দ করেছে বাবার পছন্দের, বাবার বন্ধুর মেয়ে, তাই আর দেখিনি। কেন দেখলি না? তোর তো দেখা উচিত ছিল। আমি মনে মনে বললাম, বিয়ে করারই তো কোনো ইচ্ছে ছিল না, জোর করে আমার অমতে বিয়ে দিয়েছে, সেখানে ছবি দেখার তো কোনো প্রশ্নই আসে না। পরেক্ষণে আপু বলল, আসলে আমার জানি কেমন লাগছে নীলিমাকে। না মানে নীলিমা তো অনেক চঞ্চল টাইপের, কিন্তু হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কি করে? আর নীলিমার গলার কণ্ঠটাও কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। ওর সাথে তো আমার প্রায় ফোনে কথা হতো, কিন্তু ওর কণ্ঠটা কেন জানি আমার কাছে অপরিচিত লাগছে। নাকি অসুস্থতার জন্য এমন লাগছে বুঝতে পারছি না, নাকি এটা আমার মনের ভুল তা বুঝতে পারছি না। আমি মনে মনে বললাম, যাকে আমার পছন্দ না তাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর আপু, তুমি যে কি মাথামুন্ডু বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা চল, সবাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আপুকে অনুসরণ করে আপুর কাছে গেলাম। কিরে মায়া, কত কথা বলা লাগে তোর? এত কি কথা ছিল, পরে বলা যেত না? কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, যেতে হবে তো। আর ওখানেই রওনা না দিলে তাহলে তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আব্বু, তুমি সবাইকে গাড়িতে উঠতে বলো, আমি নীলিমার সাথে একটু কথা বলে নিই। ওরা আস্তে আস্তে যদি আমি আবার বাসায় চলে যাই তাহলে তো আবার অনেকদিন পর দেখা হবে। আচ্ছা তাড়াতাড়ি করো মা, দেরি করিস না। আচ্ছা আব্বু। আপু নীলিমাকে আপুর কাছে ডাকলো, ডেকে বলল,
নীলিমা, তোমাকে সেই কতদিন আগে দেখেছিলাম, এর মধ্যে আর তোমাকে দেখিনি বিয়ের আগে। তোমাকে অনেকদিন দেখি না। এখন তো তুমি, আমি আর আদিল ছাড়া তো কেউ নেই। আমি একটু তোমাকে দেখবো প্লিজ। এই কথা বলে আপু নীলিমার কিছুটা কাছে যে নীলিমার মুখের ঘুমটাটা উঠাতে যাবে, হঠাৎ করে তখনই নীলিমা আপুর কাছ থেকে অনেকটা দূরে সরে গেল। আমি আর আপু দুজনে অবাক হয়ে গেলাম ওর কাণ্ড দেখে। আপু কিছুটা অবাক হয়ে নীলিমাকে বলল, কি হলো নীলিমা, এভাবে দূরে সরে গেলে কেন? না আপু, কিছু না। আসলে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি তো, পাটা ব্যথা করছে, তাই আর কি। আপু বুঝতে পারলো নীলিমা ওর মুখ আমাদের কাউকে দেখাতে চাচ্ছে না, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। আমার না হয় নীলিমাকে পছন্দ নয়, তাই আমি নীলিমাকে বলেছি আমার সামনে না আসতে। মানলাম সেজন্য হয়তো বা নীলিমা ঘুমটা দিয়ে আমার সামনে আসে, কিন্তু আপুকে মুখ দেখাতে সমস্যা কোথায়? আপু তোকে অনেক পছন্দ করে, তাহলে আপুকে কেন নীলিমার মুখ দেখায় না? আপুকে মুখ দেখাতে এত সমস্যা কিসে নীলিমার? আচ্ছা, বুঝতে পারছি, তুমি মনে হয় লজ্জা পাচ্ছ। ঠিক আছে, একটু লজ্জা ভাঙো, পরে না হয় মুখ দেখিও। আপু আবার নীলিমার কাছে একটু এগিয়ে গিয়ে নীলিমার হাত ধরে বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আর পৌঁছে আমাদের ফোন দিও। পরক্ষণে আপু আবার বলল, আচ্ছা নীলিমা, তোমার না ডান হাতের উপর একটা তিল ছিল না, সে তিলটা কোথায়? নীলিমা আপুর কথাটা শোনার সাথে সাথে এক টানে হাতটা সরিয়ে নিল। আপু বলল, কি হলো নীলিমা, কোনো সমস্যা কি? না না আপু, কোনো সমস্যা না। তিল বলতে আসলে মনে হয় তিল তো উঠে গেছে। আমি নীলিমার কথা শুনে মনে মনে ভাবলাম, এই জীবনে প্রথম শুনলাম তিল উঠে যেতে। পরে নীলিমা আবার বলল, আসলে বাবা মায়ের কাছ থেকে 2 দিন দূরে আছি তো, তাই তাদেরকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে আর কি। আমি নীলিমার কাণ্ডগুলো হা করে দাঁড়িয়ে দেখছিলাম, কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে আর আপু কি সব বলছে আর নীলিমা কি বলছে। তবে এটা বুঝতে পারছিলাম যে নীলিমা কিছু একটা লুকাতে চাইছিল। আপু আরও কিছু বলতে যাবে, তখন বাবা আপুকে থামিয়ে দিয়ে বলল, আহ মায়া, থামো তো, পরে কথা বলো। ওরা এখন রওনা দিক, ওরা তো 2-3 দিন পরে চলে আসবে, আবার তখন আসলে ইচ্ছা মতো গল্প করো। আপু আর কিছু বলল না, শুধু বলল, আচ্ছা ঠিক আছে আব্বু। সবার কাছ থেকে বিদায় নিয়ে যে যার যার মতো গাড়িতে উঠে বসলো। বাবা আমাকে আর নীলিমাকে একই গাড়িতে উঠে পাশাপাশি বসতে বলল। আমি বিড়বিড় করে বললাম, কি আমাকে এখানে বসতে হবে? বাবা আমার কথা ঠিক শুনতে পেয়ে আমাকে বলল, আদিল, তুমি কি কিছু বললে? বাবা দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারলাম না, কথা ঘুরে নিলাম। না বাবা, কিছু বলিনি। এই সব কিছু আমার ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে করতে হচ্ছে। মনের রাগটাকে মনের ভেতর চাপা দিয়ে নীলিমার পাশে বসতে হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি ছেড়ে দিল। আমার কিছু ভালো লাগছে না, ইচ্ছা করছিল গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে চলে যাই। হঠাৎ আমার নীলিমার শাড়িটার দিকে চোখ পড়ে গেল। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিলাম কথাটা। পরেক্ষণে ভাবলাম, আমি আমার ড্রেসের কালারটা না বলা সত্ত্বেও নীলিমা কিভাবে এত ম্যাচিং করে পড়লো। নীলিমা আমাকে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? নীলিমার কথায় আমার ঘোর ভাঙলো। আমি উত্তর দিয়ে বললাম, কি দেখছি মানে? আপনাকে আবার কি দেখব? আর আপনাকে দেখারই বা কি আছে? আমি কিছুই দেখছি না। আপনি আমার শাড়িটার দিকে তখনও তাকিয়েছিলেন, এখনও তাকাচ্ছেন। আমি হয়তো বুঝতে পারছি আপনি কি ভাবছেন। তো শুনি, আপনি কি বুঝতে পেরেছেন আর আমি কি ভাবছি? আপনি হয়তো ভাবছেন আপনি না বলা সত্ত্বেও আপনার ড্রেসের সাথে কিভাবে ম্যাচিং করে আমি শাড়িটা পরলাম। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। আমি তো এটাই ভাবছিলাম মনে মনে, তাই আর বলা কিছু রইল না আমার। আসলে আপনি যখন রুম থেকে বেরিয়ে ছাদে যাচ্ছিলেন, তখন আমি লুকিয়ে এক নজর আপনাকে দেখেছিলাম। তখনই আপনার ড্রেসের কালারটা আমি দেখেছি, আর তাই কালারের সাথে মিলিয়ে আমি এই কালার শাড়িটাই পরেছি। তাহলে আবার ন্যাকামি করে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন কেন আপনার দেওয়া পাঞ্জাবিটা পরেছি কিনা? আপনার সাথে একটু কথা বলার জন্য। দেখুন, আমার এত নাটক আর ন্যাকামি ভালো লাগে না। আর হ্যাঁ, কালার সাথে কালার মিলিয়ে পড়লে মনে মিল হয় না, এটা মনে রাখবেন। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্বামী আর স্ত্রীর মনের মিল একদিন না একদিন অবশ্যই হবে। আর আপনার সব দিক দিয়ে সবকিছু খেয়াল রাখাটা স্ত্রী হিসেবে আমার দরকার, আমার কর্তব্য। গায়ে মানে না, আপনি মোড়ল দেখাতে চাচ্ছেন নাকি? নীলিমা আমার কথা প্রেক্ষিতে আর কিছু বলল না। শরীরটা কিছুটা ক্লান্ত থাকায় কখন যে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। হঠাৎ আমার মাথায় কারো কাঁধে আবিষ্কার করলাম। চোখ মিলে তাকাতেই দেখলাম আমার মাথাটা নীলিমার কাঁধে। সঙ্গে সঙ্গে আমার মাথাটা নীলিমার কাঁধ থেকে সরিয়ে নিলাম। এ কি, আপনি আমার এত কাছাকাছি এসেছেন কেন? আর আমার মাথা আপনার কাঁধে কি করে গেল? আসলে
আপনি হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন, আর ঘুমের ঘরে আপনি বারবার হেলে দুলে পড়ে যাচ্ছিলেন, তাই আপনার মাথাটা আমার কাঁধে দিয়েছি যাতে আপনি একটু ভালোভাবে ঘুমাতে পারেন। আমি পড়ে যাই না কি হয়, আমার যা ইচ্ছা হোক, সেটা তো আপনাকে দেখতে বলে নেই। নেক্সট টাইম কোনো অজুহাতে আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। নীলিমা কিছু বলল না, শুধু আস্ত করে আমার থেকে দূরে সরে গেল। আমার আর ভালো লাগছে না, সব মিলিয়ে আমি বিরক্ত হয়ে গেছি। আমার মনটা যেন মুক্তি চাইছে। বাবা নিজের জেদ বজায় রাখতে আমার জীবনটা এলোমেলো করে দিল। একটাবারের জন্য আমার কথার কোনো গুরুত্ব দিল না, একটাবারের জন্য আমার কথা ভাবলো না। আমার পক্ষে এভাবে সারাটা জীবন কাটানো সম্ভব নয়। যাকে আমি এক মুহূর্তের জন্য মনের ভিতরে জায়গা দিতে পারছি না, এক মুহূর্তের জন্য যাকে মেনে নিতে পারছি না, তার সাথে সারাটা জীবন থাকাটা আমার পক্ষে অসম্ভব। আমার লাইফস্টাইল আর ওই মেয়ের লাইফস্টাইল এক নয়। আমি আমার মতো করে আমার নিজের লাইফস্টাইল অনুযায়ী একটা মেয়েকে বেছে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার সব আশা, সব চাওয়া আমার বাবা শেষ করে দিল। কথাগুলো ভাবতে ভাবতেই নীলিমাদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। আমি গাড়ি থেকে নামতেই নীলিমার বাবা আমাদেরকে এগিয়ে নিতে আসলো। আমি নীলিমার বাবাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। বাড়ি গেটের সামনে যেতেই নীলিমার মা আমাকে আর নীলিমাকে কিছু নিয়মকানুন পালন করে আমাদের ভিতরে ঢুকালো। ঘরে ঢুকে আমি নীলিমার মাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিলেন। আমার আর আমাদের বাড়ির সবার ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। আমি বললাম, জি আমরা ভালো আছি। আর মনে মনে বললাম, আমি তো ভালো নেই। হঠাৎ উনি নীলিমাকে নিষাদ বলে ডাকলেন। আমি ভাবলাম হয়তোবা ভুল শুনেছি, কিন্তু না, উনি নিষাদ বলে ডাকলেন। ডেকে জিজ্ঞাসা করলেন ও কেমন আছে। আমি ভাবলাম মানুষের দুইটা নাম থাকতেই পারে, তাই কোনো গুরুত্ব দিলাম না। নীলিমার মা আমাকে সোফায় বসতে বললেন। কিছু নাস্তা দিলেন আমাকে। আমার খেতে ইচ্ছে করছিল না, তারপরও ভদ্রতার খাতিরে কিছু খেলাম। তারপর উনি নিশিকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন আমাকে নিষাদের রুমে নিয়ে যেতে। আবারও তিনি নীলিমাকে নিষাদ বললেন। নিশি সঙ্গে সঙ্গেই তার মাকে বলল, মা তুমি কি নিষাদ করছো? নীলিমার মা একটু ঘাবড়ে গেল, থতমত খেয়ে বলল, তাড়াহুড়োর মাঝে কি বলে ফেলেছি খেয়াল করিনি মা, তুই জামাইকে নীলিমার রুমে নিয়ে যা। আমি ভাবলাম ওনার হয়তোবা ভুল হয়েছে, তাই গুরুত্ব দিলাম না। নীলিমার রুমে যাওয়ার সময় দেখলাম তার পাশে একটা ছোট্ট রুম রয়েছে, কিন্তু ওই রুমে তালা মারা। আমি ওই রুমের কাছে গিয়ে বললাম, এই রুমটা কার? নিশি রুমটার দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে বলল, ওটা নীলিমা আপুর রুম। আমি নিশি কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, এটা নীলিমার রুম হলে তাহলে তুমি ওইদিকে যাচ্ছ কেন? আমার কথায় নিশি ঘুর ভাঙলো, কিছুটা ঘাবড়ে গেল। নিশি আমার দিকে তাকিয়ে বলল, না না দুলা ভাই, কিছু না, বেখেয়ালে কি থেকে কি বলে ফেলেছি, বাদ দেন, ওটা কারো রুম না। আপনি আসেন, আপনাকে আমি নীলিমা আপুর রুমে নিয়ে যাই। আমি কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে, ওরা কি বলছে। আবার মায়া আপু আসার সময় নীলিমাকে অনেক কিছু বললো, কিন্তু নীলিমা এড়িয়ে গেল। সব যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ওই রুমটার দিকে তাকিয়ে আমি নীলিমার রুমের দিকে চলে গেলাম। রুমে বসে ভাবতে লাগলাম, বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিয়ে যে আমরা পৌঁছে গেছি। তাই ফোনটা পকেট থেকে বের করে বাবাকে ফোন দিলাম। বাবা ফোন ধরে বলল, কিরে তোরা কি পৌঁছে গিয়েছিস? টেনশন হচ্ছিল আমার, কেন ফোন না পেয়ে ভেবেছিলাম আমি এখন ফোন দিব, আর তুই ফোন দিলে। আমরা ভালো ভালো পৌঁছে গেছি কিছুক্ষণ আগে। বাবা একটা কথা জিজ্ঞাসা করতাম তোমাকে। হ্যাঁ বল, কি বলবে? আচ্ছা নিষাদকে এই নামে তুমি কি কাউকে চেনো? নিষাদ নামে কি ওদের কোনো পরিচিত বোন আছে? আমার এই কথা শুনে বাবা চুপ করে গেল। কি হলো বাবা, চুপ করে আছো যে, কিছু বলছো না কেন? এটা আবার কেমন কথা জিজ্ঞেস করলি তুই? বাদ দে এসব কথা, শ্বশুর বাড়িতে গিয়েছিস, ওদের সাথে কথাবার্তা বল, ওদেরকে সময় দে। এই বলে বাবা আমার ফোনটা কেটে দিল। আমাকে আর কিছু বলার সুযোগ দিল না। বুঝলাম না কি হচ্ছে, তবে আমার কেন যেন একটু খটকা লাগছে। পরে ভাবলাম আগামীকালকে মায়াপুকে ফোন দিব, মায়াপু অবশ্যই জানবে। আমাকে নীলিমার রুমে রেখে নিচে চলে গেল। আমি একা একা নীলিমার রুমে বসে আছি। একটু পর নীলিমার রুমে আসলো, এসে আমাকে বলল, শুনছেন? আমি নীলিমার দিকে তাকালাম, দেখলাম ও হাতে একটা গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। গামছাটা আমার দিকে এগিয়ে দিয়ে নীলিমা বলল, গামছাটা নিন, হাত মুখ ধুয়ে আসুন, ফ্রেশ লাগবে। আমি নীলিমার হাত থেকে গামছাটা নিয়ে ওয়াশরুমে যেতে নিয়ে আবার নীলিমার দিকে ফিরে বললাম, আপনাকে একটা কথা বলার ছিল। আমার এই কথা শোনার পর দেখলাম নীলিমা অনেক খুশি হয়ে আগ্রহ নিয়ে আমার দিকে তাকালো আর বলল, জি জি বলুন, কি বলবেন? সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে আমি বললাম, আচ্ছা নিষাদকে বলুন তো। নীলিমা আমার কথার উত্তরে তড়িঘড়ি করে বলল, আপনি নিষাদ নামটা কার থেকে শুনলেন? নীলিমার কণ্ঠস্বর শুনে মনে হলো নীলিমা ঘাবড়ে গেছে। পরে আমি নীলিমাকে উদ্দেশ্য করে বললাম, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি নামটা শুনে ঘাবড়ে গেছেন। না না, ঘাবড়ে যাব কেন?
আসলে হঠাৎ নামটা শুনলাম তো, তাই আর কি। এ বলে নীলিমা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে গেল। তবে বুঝতে পারলাম এই নিশাদ নামটার সাথে কিছু একটা জড়িয়ে আছে। আমি ভাবনা থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রুমটা সুন্দর করে সাজানো, নতুন একটা বিছানো হয়েছে। মার রুমটা এসে যা দেখছিলাম তা থেকে অনেক সুন্দর করে পরিপাটি করা। আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে ভাবলাম আমার ওয়াশরুমে আসা যাওয়া পর্যন্ত সব মিলে মোট 12 থেকে 13 মিনিট লেগেছে। এর মধ্যে রুমটা পরিপাটি হয়ে গেল। আশ্চর্যজনক ঘটনা, এত কম সময়ের মধ্যে এত সুন্দর করে রুম পরিপাটি করলো কে? তবে এতটুকু বুঝেছিলাম যে এই রুমটা কম সময়ের মধ্যে পরিপাটি করে সাজিয়েছে সে কাজে অনেক এক্সপার্ট। যাই হোক, রুমটা যে সাজিয়েছে তাকে মনে মনে ধন্যবাদ জানালাম। শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। তাই বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই চোখের রাজ্যে ঘুমটা নেমে এলো। হঠাৎ করে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারলাম না। হঠাৎ কারো ডাকে ঘুমটা ভাঙলো। দেখলাম নীলিমা আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে। প্রত্যেকটা সময় আমি ঘুমাতে আসলে মেয়েটা আমাকে ডাক দিয়ে ঘুমে 12টা বাজিয়ে দেয়। আমি একটু রাগ দেখে বললাম, আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো? কেন? আমি কি করেছি? আমি কি কোনো ভুল করেছি? না, ভুল করেননি, আপনি অনেক মহৎ কাজ করেছেন। নীলিমা আমার কথা মানে না বুঝতে পেরে আমাকে জিজ্ঞাসা করলো, আসলে আমি বুঝতে পারছি না যে আমি আসলে কি করেছি। প্লিজ একটু বলুন যে আমি আসলে কি করেছি। আমি যখনই ঘুমাতে যাই, যখন ঘুম আসে তখনই আপনি এসে আমাকে ডেকে আমার ঘুমে 12টা বাজিয়ে দেন। আচ্ছা, আমাকে ঘুম থেকে ডেকে তোলা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? আপনি কি সারাক্ষণ অপেক্ষা থাকেন আমি কখন ঘুমাবো আর আপনি কখন এসে আমার ঘুমটা ভাঙাবেন? না, আসলে মা রাতের খাবার করার জন্য বাবা ডাকছিলেন। মা বলল আপনি নাকি সন্ধ্যায় তেমন কোনো নাস্তা করতে পারেননি, তাই ভাবলাম তাহলে আপনাকে ডেকে নিয়ে যাই, হয়তোবা আপনার ক্ষুধা পেয়েছে। বিরক্ত নিয়ে বললাম, দেখুন আমার অবশ্যই খিদে পেলে আমি নিজে খেতে দিতাম, আপনাকে আমাকে ডাকতে আসতে হতো না। না এসে তো দেখলাম আপনি ঘুমাচ্ছেন, আর ঘুমের ঘরে তো মানুষের ক্ষুধা পেলেও তো সেটা কেউ বুঝতে পারে না, তাই আপনাকে ডাকলাম। তো দেখতে যখন পেয়েছেন আমি ঘুমাচ্ছিলাম, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিতেও কি আপনার সমস্যা হচ্ছিল? এমনিতেই তো আমার জীবনের সকল শান্তি 12টা বেজে গেছে। ঘুমের মধ্যে একটু শান্তি খুঁজে পাই, আপনার জন্য সেই শান্তিটাও আমার কপালে নেই। এই বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপরে সে পাঞ্জাবি আর পায়জামা রাখা। পাঞ্জাবি আর পায়জামাটা দেখে আমার খুব রাগ হলো। বুঝতে পারলাম এই কাজটা কার, এই কাজটা নীলিমার। তখন এই পাঞ্জাবিটাই পরতে বলেছিল, আমি পরিনি, তাই এখন আবার এটা রেখে গেছে পরার জন্য। আমি কোনোদিনও ওর দেওয়া পাঞ্জাবিটা পরবো না। বাসা থেকে আমি আমার জামা কাপড় নিয়ে এসেছি, তাই পরবো। ব্যাগটা খুলতেই আমি তো অবাক, দেখলাম ব্যাগের ভিতরে একটা জামা কাপড়ও নাই, সবগুলো জামা কাপড় নতুন। বুঝতে পারলাম না আমার জামা কাপড় কোথায় গেল আর এগুলো কোথা থেকে আসলো। পরক্ষণে বুঝতে পারলাম আমার ব্যাগ তো আমি গুছাইনি, নীলিমা গুছিয়েছে। তার মানে এটা নীলিমার কাজ। নীলিমাদের বাড়িতে এসেছি, তাই কিছু বলতেও পারছি না আর ওকে ডাকতেও পারছি না, তাই বাধ্য হয়ে সে পায়জামা আর পাঞ্জাবিটা পরতে হলো। পাঞ্জাবি আর পায়জামাটা পরে ডাইনিং রুমে খেতে গেলাম। নীলিমার দিকে আমার চোখ পড়লো, বুঝলাম ঘুমটার ভিতর থেকে ও আমাকে দেখছে। আমাকে ডাইনিংয়ে দেখার পর নীলিমার মা বলল, এসো বাবা, এসো, খাবার দিতে একটু দেরি হয়ে গেল। আসলে লোকজন ছিল তো বাসায়, ওদের বিদায় করতে করতে লেট হয়ে গেল, কিছু মনে করো না। না না, কোনো সমস্যা নেই। ডাইনিং টেবিলে বসতেই আমি অবাক হয়ে গেলাম। ডাইনিংয়ের সমস্ত খাবারগুলোর দিকে তাকিয়ে দেখলাম ডাইনিং টেবিলের সমস্ত খাবারগুলো আমার পছন্দের। আমি তো নীলিমাকে এ পর্যন্ত আমার পছন্দের খাবার, পছন্দের কালারের কথা কিচ্ছুই বলিনি, তাহলে এসব জানলো কিভাবে? পরে আবার ভাবলাম হয়তোবা মা নয়তো বাবার কাছে শুনেছে, তাই তেমন আর কোনো গুরুত্ব দিলাম না। নীলিমার মা নীলিমাকে আবার নিষাদ বলে ডাকলো। আমি খেয়াল করলাম এখানে উপস্থিত সবাই এই নামটা শুনে কেমন যেন চমকে উঠে গেল। পরক্ষণে নীলিমার মা নীলিমাকে উদ্দেশ্য করে বলল, জামাইকে খাবার দে। আমি এতক্ষণ নীলিমার দিকে খেয়াল করিনি। দেখলাম নীলিমা এখনো লম্বা একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম আমার বাসায় ঘোমটা দিয়ে থাকে হয়তোবা লজ্জা পায়, আর না হয় আমার কথা রাখতে, কিন্তু নিজের বাসায় ঘোমটা দিয়ে রেখেছে কেন? পরে ভাবলাম হয়তোবা আমি আছি, আমার কথা রাখতে ঘোমটা দিয়ে রেখেছে, তাই আর এই ব্যাপারটা গুরুত্ব না দিয়ে খেতে শুরু করলাম। মুখে খাবার দিতেই নীলিমার মা বলে উঠল, আজ নিশাত নিজের হাতে রান্না করেছে। আবার উনি নীলিমাকে নিষেধ বলে ডাকলো। পরক্ষণে নিশে এসে ওর মাকে বলল, মা তুমি থামো, আর কোনো কথা বলো না। নীলিমার মা হয়তোবা নিশির কথা অর্থ বুঝতে পারলো, তাই একটু থতমত খেয়ে বলল, বাবা তোমার কি আর কিছু লাগবে? নীলিমা তুই দেখ জামাইয়ের কিছু লাগে কিনা, কিছু লাগলে দে। এই কথা বলে উনি রান্নাঘরের দিকে চলে গেল। উনি চলে যেতেই নিশি ওনার পিছনে পিছনে গেল। বেশ কিছুক্ষণ পরে নিশি আর নীলিমার মা ডাইনিং টেবিলের কাছে এলো। আমি ওনার দিকে খেয়াল করলাম ওনার চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় হয়তোবা অনেকক্ষণ কেঁদেছে।
রান্নাঘরে কি এমন হলো বা নিশি বা এমন কি বললো যে উনি কাঁদলেন? কেন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম, কিন্তু কাকে বুঝতে দিচ্ছিলাম না যে আমার মধ্যে একটা সন্দেহ বাসা বেঁধেছে। বাবা, তোমার আর কিছু লাগবে? জি না, আর কিছু লাগবে না। এই বলে খাওয়া শেষ করে উঠে গেলাম। রুমে চলে আসলাম। রুমে এসে একটা কথায় বারবার ভাবতে লাগলাম, কে এই নিশাত? কেন বা নীলিমার মা নীলিমাকে বারবার নিশাত বলছে? এই নিশাত নামের কারোর সাথে ওদের ফ্যামিলি কি কারো যোগসূত্র আছে? একটু পরে নীলিমা রুমে এলো, এসে আমাকে বলল, আপনি এখানে ঘুমান, আমি আমার পড়ার রুমে যেয়ে ঘুমাচ্ছি। নীলিমার এই কথায় আমি এতক্ষণ পরে খেয়াল করলাম। আমি আসার পরে খেয়াল করিনি যে নীলিমার রুমের ভিতরে ছোট একটা রুম আছে, আর ওটাই হয়তোবা নীলিমার পড়ার রুম। নীলিমার কাছে না বলে আমার জন্য একটা পাতলা কাঁথা রেখে আর একটা পাতলা কাঁথা আর বালিশ নিয়ে ওর পরের রুমে চলে গেল। যাওয়ার সময় রুমের লাইটটা বন্ধ করে দিয়ে গেল। আমার কিছুতেই ঘুমাচ্ছে না, মাথার ভিতর শুধু মায়াপুর কথাগুলো আর নিশাদ নামটার কথা খালি ঘুরঘুর করছিল। তখন তো মায়াপুর কথাগুলো আমি বুঝতে পারিনি আর গুরুত্বও দেইনি। এখন মনে হচ্ছে বিয়ের আগে নীলিমার ছবিটা আমার দেখা উচিত ছিল। মনে মনে ভাবলাম, ছবিটা তো আমার পড়ার টেবিলে একটা বইয়ের ভিতরে রেখেছিলাম, এখান থেকে যেয়েই মায়াপুকে ছবিটা দেখাবো, আর নীলিমারও একটা ছবি জোগাড় করে নিয়ে যেতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ রাত্রে কারো গুনগুন করে কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। খাট থেকে নেমে রুমের লাইটটা জ্বালালাম, এটা দেখার জন্য গুনগুন করে কে কাঁদছে। গুনগুন করে কান্নার শব্দটা শুনে রুমের দরজা খুলে বাইরে গেলাম, কিন্তু বাইরে কোথাও কোনো কান্না আওয়াজ শুনতে পেলাম না। পরে ভাবলাম হয়তোবা ভুল শুনেছি। এই ভেবে আবার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। রুমে আসতেই গুনগুন করে কান্না আওয়াজটা আবার শুনতে পেলাম। পরে এখনো বুঝতে পারলাম কান্না আওয়াজটা নীলিমা পর রুম থেকে আসছে। এত রাত্রে কে কাঁদছে? ওই রুমে তো নীলিমা ছাড়া আর কেউ নেই। মনে মনে ভাবলাম, তবে কি নীলিমা কাটছে? পরে আবার মনে মনে ভাবলাম, ও কাঁদুক না হয় যা কিছু করুক, তাতে আমার কি? আমার তো কিছু যায় আসে না। তারপর আবার রুমের লাইটটা নিভিয়ে শুয়ে পড়লাম। অনেক ভোরবেলা কারো ডাকে ঘুম ভাঙলো। চোখ মিলে তাকে দেখি সেই নীলিমা আমাকে ডাকছে। এমন রাগ হলো, ইচ্ছে করছিল কষে একটা থাপ্পড় বসিয়ে দেই। চোখ মেলে শোয়া থেকে উঠে দাঁতে দাঁত চেপে বললাম, এই আপনার সমস্যাটা কি? আপনি কি এই জীবনে আমাকে একটু শান্তি দিবেন না? আমি এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আমি হাঁপিয়ে উঠেছি, তাই মুক্তি চাই। আমার নামাজ আমি পড়বো, আপনাকে সব বিষয়ে নাক গলাতে হবে না। আপনি তো আমার স্বামী, আপনার সব থেকে খেয়াল রাখাটা আমার দায়িত্ব ও কর্তব্য। একটা ধমক দিয়ে বললাম, আপনার সাথে কথা বলছি, আপনার সাথে এই বাড়িতে আসছি, আপনার সাথে একই গাড়িতে উঠেছি, পাশাপাশি বসেছি, আপনার হাতে রান্না খাচ্ছি, আপনার সাথে একই টেবিলে খাবার খাচ্ছি, আপনার উপর শুয়ে থাকছি শুধুমাত্র চাপে বাধ্য হয়ে। আপনি ভুলে ভাববেন না যে আপনাকে মেনে নিতে শুরু করেছি। এই আদিলে যা পছন্দ নয় তা সে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়। প্রয়োজন হলে আপনাকে ছুঁড়ে ফেলতে দুবার ভাববো না। এই আদিল কারো ধার ধারে না। আমার কথাগুলো নীলিমা চুপচাপ শুনছিল, কোনো উত্তর করলো না। আমি আবার বললাম, বাবার জন্য বাধ্য হয়ে এসব কথা শুনতে হচ্ছে আমাকে, তাই বলে এই ভাববেন না যে সারা জীবন ধরে আমি বাবার কথা শুনে যাব। আর শুনুন একটা কথা, নিজের লিমিট ক্রস করার চেষ্টা করবেন না। নীলিমার সাথে কথা বলতে বলতে ফজর আজান দিয়ে দিল, তাই বিছানা থেকে উঠে নীলিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে উজু করে বের হলাম। ফজর নামাজ শেষ করে আবার শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, এবার বাড়িতে গিয়ে বাবার সাথে নীলিমা আর আমার বিষয়ে কথা বলতে হবে। আমার আর এই মেয়েটাকে সহ্য হচ্ছে না, আমি আর পারছি না। কিছু সময় পর আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ ফোনের শব্দে আমার ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার, কিন্তু নাম্বারটা একটু পরিচিত লাগলো। ফোনটা ধরতেই একটা মেয়ে সালাম দিল। সালাম দিয়ে বলল, আমি নীলিমা। ইচ্ছে করছে হাতে ফোনটা ছুঁড়ে আছাড় মেরে ভেঙে ফেলি। আপনি আমাকে আবার ফোন দিয়েছেন কেন? অনেক সকাল হয়ে গেছে, উঠুন। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। আমি একটা কথাও না বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা বিছানার উপর আছাড় মেরে ফেলে দিয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। গিয়ে দেখলাম নাস্তার টেবিলে সবাই আমার জন্য অপেক্ষা করছে। নিশে আমাকে দেখে বলল, দোলা ভাই তাড়াতাড়ি আসেন, আপনার জন্য না খেয়ে অনেকক্ষণ বসে আছি, খুব ক্ষুধা পেয়েছে। বিড়বিড় করে বললাম, আমি কি না খেয়ে থাকতে বলছে নাকি? নিশা আমার কথাগুলো ঠিকমতো শুনতে পেল না, তাই জিজ্ঞাসা করলো, দোলা ভাই কিছু বললেন নাকি? তখন আমি বললাম, না না, কি বলবো। আর এই দুলাভাই দুলাভাই কথাটা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেলাম। তার নিশিকে বললাম, নিশি তুমি আমাকে আদিল ভাই বলে ডেকো। নিশি একটু দুষ্টমির ছলে বলল, কেন দুলাভাই? দুলাভাই ডাকটা শুনতে কি খুব খারাপ লাগে? তখন নিশিকে থামিয়ে দিয়ে ওর বাবা বলল, আহ নিশি থামো, বেশি কথা বলো না। আদিল যখন বলেছে আদিল ভাই ডাকতে, তুমি আদিল ভাই ডেকো, সমস্যা কোথায়? আসলে সম্পর্ক হচ্ছে মনের ব্যাপার, ডাকের ব্যাপার না। এই বলে নীলিমার বাবা আমাকে বলল, জামাই তুমি খাও। এই জামাই জামাই শুনতে আর আমার ভালো লাগছিল না, তাই ওনাকে বললাম, আমাকে আপনারা সবাই আদিল বলে রাখতে পারেন।
আচ্ছা সমস্যা নেই, তোমাকে যে নামে ডাকলে খুশি হবে আমরা তোমাকে সে নামে ডাকবো। আর আমরা তো তোমাকে নাম ধরে ডাকতেই পারি, তুমি তো আমাদের ছেলের মতো। আর আমার তো কোনো ছেলে নেই, তুমি না হয় এখন থেকে আমার ছেলে হয়ে থাকবে। মনে মনে বলতে বললাম নাম ধরে রাখতে আর ছেলে বানিয়ে দিল। এই পুরো পরিবারটার নাকামে নাটকের কোনো শেষ নেই। আমার আর এখান থাকতে এক মুহূর্ত ভালো লাগছে না। তাই নাস্তার টেবিলে নীলিমার বাবাকে বললাম, বলছিলাম তাহলে আজকে আমরা চলে যাই। আজকে কেন চলে যাবে? আর 2-1 দিন থাকো, আবার কবে আসতে পারো? পরক্ষণে নিশি বলে উঠল, দুলা ভাই। আবার দুলাভাই ডাকটা শুনে একটু বিরক্ত নিয়ে নিশির দিকে তাকালাম। নিশি আমার তাকানো দেখে বুঝতে পেরে বলল, সরি আদিল ভাই, আপনি চলে যাবেন মানে আপুকে নেবেন না সাথে? পরক্ষণে নিশিকর বাবা থামিয়ে বলল, নিশি তুমি বড্ড বেশি কথা বলো। ও যাওয়া মানে নীলিমা যাওয়া, বুঝো না কেন? তারপরও বাবা আমার দিকে তাকিয়ে বলল, কি আদিল বাবা, আমি ঠিক বলেছি তো? আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। নীলিমার মা বলল, তোমরা কি শুধু কথাই বলবে, নাস্তা করবে না? নাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কথা পরে বলো, এখন আদিলকে নাস্তা করতে দাও। আর তোমরাও তাড়াতাড়ি নাস্তা সেরে নাও। নাস্তা করছি আর ভাবছি যেভাবেই হোক না কেন নীলিমাকে আমি এ বাড়িতে রেখে যাব। আমার সাথে ওকে নেব না। নীলিমা নামক নামটাকে আমার জীবন থেকে মুছে দিতে হবে। তা না হলে আমার এই জীবনে আর ভালো থাকা হবে না। নিজের মতো করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। ভাবতে ভাবতে নাস্তা শেষ করলাম। নাস্তা করে রুমে চলে আসলাম। রুমে বসে ভাবতে লাগলাম, না আর সহ্য করা যায় না। যতদিন যাবে তত নীলিমা আমার কাছাকাছি আসার চেষ্টা করবে, আমার মন জয় করার চেষ্টা করবে। নীলিমার পরিবারের সাথে আমার পরিবার ঘনিষ্ঠ হবে। তারপর মাসের পর মাস ঘুরিয়ে বছর আসলে আবার 2 পরিবার বাচ্চা কাচ্চার জন্য চাপ দেবে। নো, এভাবে এত দূর আগানো যাবে না। যেভাবে হোক নীলিমার কাছ থেকে আমাকে আলাদা হতে হবে, অথবা নীলিমাকে আমার কাছ থেকে আলাদা করতে হবে। আমার পরিবার কখনো আমাকে নীলিমার কাছ থেকে আলাদা হতে দেবে না, বিশেষ করে বাবা। আর নীলিমা তো আমার কাছ থেকে আলাদা হতে চাইবে না, আর আমাকে ওর কাছ থেকে আলাদা হতে দিবে না। এই কয়দিন আমি এতটুকু বুঝে ফেলেছি, একটা উপায় আমাকে বের করতেই হবে যাতে অনায়াসে নীলিমার কাছ থেকে আলাদা হতে পারি, অথবা নীলিমাকে আমার কাছ থেকে আলাদা করে দিতে পারি। বসে বসে এইসব কথা ভাবছিলাম, হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখি আপু ফোন দিয়েছে। আপুকে তো আমি ফোন দিতে আমি ভুলে গিয়েছিলাম। ফোনটা ধরার সাথে সাথে আপু বলল, কি রে, শ্বশুর বাড়ি গিয়ে কি সবাইকে ভুলে গেলি? একটা ফোন দেওয়া পর্যন্ত নামনি? আরে না আপু, আমি ভেবেছিলাম তোমাকে সকালে ফোন দেব। এইমাত্র নাস্তা করে আসলাম। আমি তোমাকে ফোন দিতাম, এর মধ্যে তুমি ফোন দিলে। তা কেমন আছিস? ওই বাড়ির সবাই ভালো আছে? নীলিমা ভালো আছে? একটু বিরক্ত নিয়ে বললাম, হ্যাঁ সবাই ভালো আছে। আরো বললাম, শোনো আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, শুনছি। গতকালের ঘটনার সমস্ত কিছু আপুকে বললাম। আপু সমস্ত কিছু শুনে বলল, বলিস কি? নিশাদ নাম আমার কেন জানি না, এই নিশাদ নামটা খুব পরিচিত লাগছে। মনে হয় কোথাও শুনেছি কয়েকবার। আমাকে একটু ভাবতে দে, এই নামটা আমি কোথায় শুনেছি, দেখি মনে পড়ে কিনা। ঠিক আছে আপু, ভাবো, দেখো মনে পড়ে কিনা। কোথাও এই নামটা শুনেছিলে কিনা আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, আমি তোকে জানাবো। এই বলে আপু ফোনটা রেখে দিল। আপুর সাথে কথা বলা শেষ করে বসে বসে ফোন টিপছিলাম। হঠাৎ নিশি আমার রুমে এসে বলল, আদিল ভাই, আমি কি ভিতরে আসতে পারি? আমি ওকে দেখে হাত থেকে ফোনটা পাশে রেখে বললাম, আসো ভিতরে আসো। আদিল ভাই, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? জানি না আমার এই কথাগুলো বলা ঠিক হবে কিনা, তারপরও বলছি। নিশি কাঁদো কাঁদো স্বরে বলল, আমার আপুটা অনেক ভালো, ওর মনটা অনেক সরল, আর আপু আপনাকে অনেক ভালোবাসে। আমার আপুটাকে কষ্ট দিয়েন না প্লিজ আদিল ভাই। আমি ভাবলাম নিশি হঠাৎ এই কথাগুলো বলছে কেন, তাহলে ও কিছু কি বুঝতে পারছে। নিশি আবার বলল, আমি যে কথাগুলো আপনাকে বলেছি কাউকে বলবেন না প্লিজ আদিল ভাই। এই বলে নিশি আমার রুম থেকে চলে গেল। নিশির কথাগুলো ভাবতে লাগলাম, নিশি তো কিছু ভুল বলেনি, কিন্তু আমার পক্ষে নীলিমাকে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আমি আর নীলিমা যদি একই সাথে থাকি, কেউ কোনোদিন সুখী হতে পারবো না। এইভাবে জীবন চলে না, চলতে পারে না। পরক্ষণে আমি মনে মনে ভাবতে লাগলাম, যার কথা সবসময় ভাবতাম, যাকে নিয়ে সারা জীবন চলবো ভেবেছিলাম, সেই যখন আমার কথাগুলো ভাবলো না, আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে 1 মিনিটও ভাবলো না, তাহলে আমি কেন অন্যকে নিয়ে ভাববো? আর নীলিমার কথা তো ভাবা কোনো প্রশ্নই আসে না। আমার সাথে কিছুতে নীলিমা যায় না, ওকে আমি কিছুতে মেনে নিতে পারছি না, আর ভবিষ্যতেও মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই আলাদা হয়ে যাওয়াটাই উচিত। এদিকে আদিলের বোন মায়া আদিলের সাথে কথা বলে ফোনটা রেখে বসে বসে ভাবছে কোথায় শুনেছে এই নামটা।
অনেকক্ষণ ভাবলো, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। পরে ভাবলো বাসায় অনেক কাজ পড়ে আছে, অসুস্থতার জন্য বাসার কোনো কিছুই ঠিক মতো সে গুছিয়ে রাখতে পারেনি অনেকগুলো দিন। বাসায় সবকিছুই অগোছালো আছে, বাসায় সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হবে। সুমন আবার লাঞ্চ করতে বাসায় আসবেই দুপুরে, তাই ভাবলো কাজ আর রান্না শেষ করে তারপর আদিলের কথাগুলো নিয়ে পরে ভাববে আর নিরিবিলিভাবেই চিন্তা করবে নিশাদ নামটা কোথায় শুনেছে। তারপর মায়া কাজ করা শুরু করে দিল। ওই দিন আদিল আর নীলিমা চলে যাওয়ার পর মায়া আর সুমনও বাসায় চলে এসেছে, কারণ সুমনের অফিস 2 দিন ছুটি ছিল। এমনিতেই মায়ার অসুস্থতার জন্য অনেক দিন সে ছুটি কাটিয়েছে, তাই সুমনকে তাড়াতাড়ি অফিসে জয়েন করতে হয়েছে। আদিলরা বাড়ি আসলে সুমনকে নিয়ে আবার বাড়ি যাবে। সুমন দরকার হলে ওখান থেকেই অফিস করবে, আর সুমনের জন্য অফিসের গাড়ি তো আছেই। দরকার হলে মায়াদের বাড়ি থেকেই সুমন অফিসের গাড়ি করেই অফিস যাওয়া আসা করবে। মায়া সমস্ত কাজ আর রান্না বান্না শেষ করে একটু রেস্ট নেওয়ার জন্য বসলো। পরে ভাবলো আদিলের বৌভাতের দিন যে ছবিগুলো তুলেছিল সে ছবিগুলোতে ভালো করে দেখাই হয়নি, একটু দেখে নেই। এই ভেবে সে ল্যাপটপটা বের করলো। ল্যাপটপটা বের করে ছবিগুলো একটার পর একটা বের করে দেখছিল। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ মায়ের একটা ছবির দিকে চোখ গেল। মায়ার ছাদের এক কর্নারে গিয়ে ছবি তুলছিল, তখন দেখলো পিছনে নীলিমা। ও এতটা গুরুত্ব দিল না। যখনই ছবিটা স্কিপ করে অন্য একটা ছবিতে ঢুকতে যাবে, তখনই ওর মনে হলো একটু অন্যরকম কিছু দেখলো ওই ছবিটাতে। তাই ও আগের ছবিতে আবার ফিরে গেল। দেখলো মায়া একটু মুখের ঘোমটাটা তুলে টিস্যু দিয়ে ঘাম মুছছে। ওর মুখটা মোটামুটি উঠেছে ছবিতে, কিন্তু নীলিমা কিছুটা দূরে থাকায় ওর মুখটা স্পষ্ট আসেনি, ঘোলা ঘোলা এসেছে। তাই ল্যাপটপ থেকে ছবিটা জুম করলো ভালোভাবে দেখা যায় কিনা তার জন্য, কিন্তু তাও ভালোভাবে দেখতেই পারছে না, নীলিমার মুখটা স্পষ্ট না। অনেকক্ষণ দেখার চেষ্টা করলো, কিন্তু মায়া বিফল হলো। তবে মায়ার ওর মুখটা দেখে মনে হচ্ছে যে ওর চেনা চেনা লাগছে না চেহারাটা। ওর চেনা নীলিমার চেহারার সাথে এই চেহারার মিলটা কেন যেন খুঁজেই পাচ্ছে না। পরে মায়া আবার ভাবলো হয়তো বা ছবিটা ঘোলা ঘোলা, তাই হয়তো বা বুঝতেই পারছে না। কিন্তু পরক্ষণে আবার ভাবলো এই মুখটা তো ওর ভালোই পরিচিত, কিন্তু তাহলে এমন কেন লাগছে ওর কাছে। পরে আবার ভাবলো সুমন আসুক, সুমনের ল্যাপটপ দিয়ে ছবিটা ভালো করে জুম করে দেখবে। আরও মোটামুটি ল্যাপটপের অনেক ভালো কিছুই বোঝে, ও হয়তোবা এডিট করেও ছবিটা কোনোভাবেই ভালো করে দেখাতে পারবে। এই ভেবেই মায়া ল্যাপটপটা অফ করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আদিল এক মনে ওই কথাগুলো ভাবতে ভাবতে আদিলের চোখটা লেগে গেল। জোহরের আজানের শব্দেই আদিলের ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে ওয়াশরুম যেয়ে হাত মুখ ধুয়ে অজু করে এসে জোহরের নামাজ পড়ে নিল আদিল। নামাজ পড়েই বিছানায় বসে ভাবলো কি ব্যাপার, মায়াপু তো এখন আমাকে ফোন দিল না, কিছুই তো জানালো না। এই ভেবে মায়াপুকে ফোন দিলাম, কিন্তু মায়াপু ফোনটা ধরলো না, ফোনটা বেজে বেজে কেটে গেল। আমি ভাবলাম আপু হয়তো ব্যস্ত আছে, তাই ভুলে গিয়েছে। পরে আবার মিস কল দেখলে অবশ্যই ব্যাক করবে, তখন আপুকে জিজ্ঞাসা করব। এই ভেবে ফোনটা বিছানায় রেখে দিলাম। একটু পরেই নীলিমা রুমে এসে বলল, ধন্যবাদ আপনাকে। হঠাৎ ধন্যবাদ কেন? আমি একটু আগে রুমে এসেছিলাম, এসে দেখলাম আপনি নামাজ পড়ছেন, দেখে খুব ভালো লাগলো, তাই আপনাকে ধন্যবাদ দিলাম। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আপনার যদি কোনো কথা না থাকে তাহলে চলে যান। না, আসলে অনেক বেলা হয়ে গেছে, আপনার হয়তো ক্ষুধা লেগেছে, তাই আপনাকে খাবার জন্য ডাকতে এসেছি। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। এই বলে নীলিমা রুম থেকে চলে গেল। রুম থেকে বের হতে দিব, তখন মায়াপু ফোন দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি রে আপু, তোকে ফোন দিলাম ধরলি না কেন? আর আমাকে তো কিছু জানাইলিও না। জানাবো, একটু অপেক্ষা কর। অনেক কিছু আমার জানা বাকি আছে, আরো অনেক কিছু তোকেও জানানো বাকি আছে। আপুর কথা মানেটা ঠিক বুঝলাম না, তাই জিজ্ঞাসা করলাম, আপু কি বললে বুঝিনি, একটু বুঝিয়ে বল। সময় এলে সব বুঝতে পারবি, এত উতলা হবার কিচ্ছু নেই। সবই তো বুঝলাম আপু, কিন্তু কবে জানাবি? আপু আমার কথা উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলো, তোরা কবে বাড়ি আসবি? আমি তো চেয়েছিলাম আজকে চলে আসতে, কিন্তু এই বাড়ি থেকে ছাড়তে চাইছে না, বলছে আরো 2-1 দিন থাকতে। আমার একদিনও থাকতে ইচ্ছে করছে না, দেখি আমি কালকে চলে আসতে পারি কিনা। আচ্ছা থাক, পরে কথা বলবো। আমি কিছুই বুঝতে পারছি না, আজকে আপুর কথাগুলো কেমন জানি মনে হলো। যাই হোক, দুপুরে খাবার খেতে চলে গেলাম। রুমে আসার পর ফোনটা হাতে নিয়ে দেখি আপু 2টা মিস কল।
আমি সাথে সাথে আপুকে কল ব্যাক করলাম। আপু ফোন ধরে বলল, আব্বু আম্মু, আমি আর সুমন কালকে তোর শ্বশুর বাড়িতে আসছি, কিন্তু আমরা যে আসবো ওই বাড়িতে কাউকে কিছু বলবি না। আমি একটু বিস্মিত হয়ে বললাম, কেন আপু, তোর আসবি, কাউকে কিছু বলবি না কেন? এই কথা না বলে আমি যা বলছি সেটাই শোন। আমি সাই দিয়ে বললাম, ঠিক আছে। আপু ফোনটা রেখে দিল। আমি ভাবতে লাগলাম, ব্যাপার কি, আপুর গলার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন, আর আপুই বা এইভাবে কথা বললো কেন? একটু পরে আপু আমার ফোনে একটা ছবি পাঠালো। ছবিটা দেখলাম আপু ছাদের এক কোণে ছবি তুলছে, আর নীলিমা পিছনে দাঁড়িয়ে আছে। নীলিমার মুখটা হালকা দেখা যাচ্ছিল, কিন্তু পুরোপুরি স্পষ্ট না, ঘোলা ঘোলা। আমি আপুকে SMS করলাম, আপু এটা তো নীলিমার ছবি মনে হচ্ছে, কিন্তু মুখটা তো ঠিকমতো বুঝতে পারছি না, ছবিটা ঘোলা ঘোলা। তখন আপু রিপ্লাই দিল, তোর কিছু বুঝতে হবে না, যা বোঝার কালকে এসে বুঝিয়ে দিব, তুই শুধু ছবিটা নিজের কাছে সংরক্ষণ করে রাখ। আর ওই বাড়ির লোকজনের কাছ থেকে আমার অনেক কিছু বোঝার আছে, সেটাও এসে বুঝে নেব। তুই শুধু আজকে এখন থেকে শুরু করে আগামীকাল আমরা আসা পর্যন্ত ওই বাড়ির প্রত্যেকটা লোকের দিকে খেয়াল রাখবি, আর তুই সাবধানে থাকবি। আমি বিস্মিত হয়ে বললাম, আমি ওই বাড়ির লোকের উপর খেয়াল রাখবো কেন, বুঝলাম না, আর হঠাৎ সাবধানে থাকার কথাই বা বলছো কেন? তখন মায়া আপু আবার বলল, একটু খেয়াল রাখিস, তাহলে বুঝতে পারবি। এই বলে আপু ফোন রেখে দিল। আমি আর কোনো কিছু বলার সুযোগ পেলাম না। আর আপু কি বললো সবটা তো মাথার উপর দিয়ে চলে গেল, কিছু বুঝে উঠতে পারলাম না। আমি ওইদিকে খেয়াল রাখবো, আর কি বিষয়ে খেয়াল রাখবো কিছুই তো বললো না আপু। আর ওদের দিকে খেয়াল রাখার বা কি আছে, আর আমাকে কেনই বা সাবধানে থাকতে বললো? আপু হঠাৎ নীলিমার ছবি কেন দিল কিছুই বুঝতে পারছে না। আর ছবিটা তো ঘোলা, ওর মুখ স্পষ্ট না, এই ছবি দিয়ে আমি কি করব? তবে এতটুকু বুঝলাম, আপু হয়তো বা কিছু একটা ঘাটাঘাটি করেছে, তা না হলে আপু এভাবে কথা বলার মেয়ে না। মনে মনে ভাবলাম, সুমন ভাইকে একটা ফোন দেই। সুমন ভাইয়ের তো এখন লাঞ্চে বাসা আসার কথা, তাই ফোনটা হাতে নিয়ে সুমন ভাইকে ফোন দিলাম। সুমন ভাই ফোন ধরতেই আমি সুমন ভাইকে সালাম দিলাম, কেমন আছে জিজ্ঞাসা করলাম। সুমন ভাই সালামের উত্তর নিয়ে এবারে সবাই কেমন আছে জিজ্ঞাসা করলো। আমরা সবাই ভালো আছি। সুমন ভাই, মায়াপুর কি হয়েছে? একটু আগে ফোন দিলাম, ফোন দিয়ে কি যেন বললো, আমি কিছু বুঝতে পারলাম না। কি বললো তোমার আপু? সুমন ভাইকে সবটা খুলে বললাম। একটু অপেক্ষা কর ভাই, সবই বুঝতে পারবে। তারপর সুমন ভাই বলল তার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমার সাথে পরে কথা বলবে, এই বলে ফোনটা কেটে দিল। আমি কিছু বুঝতে পারছিলাম না, আপু কেমন যেন একটা পেঁচিয়ে কথা বলল। সুমন ভাইও সম্পূর্ণ কিছু খুলে বলছে না। আমারও ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। একে তো এই বাসায় সবাইকে বিরক্ত লাগছে, দ্বিতীয়ত আপুর এসব ভনিতা আরও বেশি বিরক্ত লাগছে। এমন কি হয়েছে যে আপু এভাবে কথা বলল? আপুর কথাগুলো খুব পেঁচানো মনে হচ্ছে। কিছু না কিছু একটা হয়েছে যার জন্য আপু এভাবে কথা বলল। আপু কিছু না কিছু নিয়ে একটা ঘাটাঘাটি করেছিল, কিছু না কিছু পেয়েছে, তাই আপু এমনভাবে কথা বলল। দেখা যাক কালকে কি হয়, কি এমন ধামাকা ঘটে। চারিদিকে কেমন যেন গোলকধাঁধা লাগছে সবকিছু আমার কাছে, কেমন যেন একটা গোলকধাঁধার মধ্যে মনে হয় আমার জীবনটা পড়ে গেছে। আপুর কথায় গোলকধাঁধা, সোহন ভাইয়ের কথায় গোলকধাঁধা, এই বাড়িতেও গোলকধাঁধা। আমার জীবনটা কেমন জানে গোলকধাঁধা হয়ে যাচ্ছে দিন দিন। নীলিমা আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। ও আমার জীবনের একটা কাল, ওকে আমার জীবন থেকে সরাতে হবে, তা না হলে আমার জীবনটা আরও বেশি এলোমেলো হয়ে যাবে। আমার জীবনটা এমন এলোমেলো হতো না যদি নীলিমা আমার জীবনে না আসতো, আর যদি ওই বেইমানটা আমার সাথে বেইমানি না করতো। অনেক বিশ্বাস করেছিলাম ওকে, আমি ওকে অনেক ভালোবেসেছিলাম। এক বুক ভালোবাসা দেবার পরেও আমাকে ঠকিয়ে আমার মন ভেঙে চুরে চুরমার করে আমাকে মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখে অন্যের হাত ধরে চলে গেল সেই বেইমানটা। একবার যদি ওকে কাছে পেতাম তাহলে আমি জিজ্ঞাসা করতাম কি দোষ ছিল আমার, কেন আমাকে কষ্ট দিল, কেন আমার বিশ্বাস ভেঙে অন্যজনের হাত ধরে চলে গেল। আরে বেইমান, তোর যদি এত টাকা পয়সা দরকার ছিল তুই আমাকে বলতি, আমি যেখান থেকে যেভাবে পারতাম তোর পায়ের কাছে টাকাগুলো এনে রাখতাম। কেন আমাকে ছেড়ে গেলে এইভাবে, আমাকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে? আজ তোর জন্য আমার জীবনটা এলোমেলো, আজ তোর জন্য নীলিমাকে আমার সহ্য করে যেতে হচ্ছে। নীলিমার মতো মেয়ে আমার জীবনে ডিজার্ভ করে না, তারপরেও তোর জন্য নীলিমার মতো মেয়েকে আমার সহ্য করতে হচ্ছে। তুই কোনোদিন শান্তিতে থাকতে পারবি না, কোনোদিন তুই সুখে হতে পারবি না, তুই যেখানে থাকিস না কেন। এইগুলো ভাবতে ভাবতে আমার চোখ দুটো ভিজে এলো, সঙ্গে সঙ্গে চোখ দুটো মুছে ভাবলাম কোনো বেমানের জন্য আমি কষ্ট পাবো না। আমি নিজের জীবনটাকে নিজের মতো গুছিয়ে নিব, আর নীলিমাকেও আমার জীবনে রাখবো না। ওকে যত দ্রুত সম্ভব আমার জীবন থেকে সরিয়ে দিবই। আদিলের কিছু ভালো লাগছে না, তাই ভাবলেও ছাদ থেকে একটু ঘুরে আসি, হয়তো বা ভালো লাগতে পারে। তাই আদিল ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। ছাদে এসে পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা ধরালো। আকাশের দিকে ধোঁয়া ছিঁড়ে ছিঁড়ে মনে মনে বলল, এই ধোঁয়াগুলোর মতো যদি মনের সমস্ত ব্যথা না পাওয়ার কষ্টগুলো এভাবে উড়িয়ে দিতে পারতাম, তাহলে বোধহয় নিজের জীবনটা
সঠিকভাবে আবার সাজাতে পারতাম। এই ভাবতে ভাবতে সিগারেট টানছিল আদিল। হঠাৎ আদিলের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখলো বাসা থেকে মা ফোন দিয়েছে। এখন ইচ্ছে করছিল না কারোর সাথে কথা বলতে, তাই ফোনটা ধরলো না। ফোনটা বেজে বেজে কেটে গেল। কিছুক্ষণ পর আবার আদিলের ফোন বেজে উঠল। দেখলো তার মা আবার ফোন দিয়েছে। আদিলের ইচ্ছা করছিল না ফোনটা ধরতে, তারপরও অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলো। ফোনটা ধরতেই আদিলের মা কান্না করে উঠল। আদিল চমকে গিয়ে বলল, মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার মা কেঁদে যাচ্ছে, কথা বলতে পারছে না। আমার এবার ভয় হতে লাগলো। মা, কি হয়েছে বলো? আমার খুব টেনশন হচ্ছে। তুমি কাঁদছো কেন? বাবা ঠিক আছে? মা বলে উঠল। মায়া, বাবা আমার মায়া। এই বলে আবার কাঁদতে লাগলো। আদিল ভয় পেয়ে ভাবলো, মায়া আপুর আবার কি হলো? আপু কি তাহলে আবার অসুস্থ হয়ে গেল? আদিল তার মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপুর? আপু কি আবার অসুস্থ হয়ে গেছে? আদিলের মা কেঁদে কেঁদে বলল, বাবারে, মায়া আমাদের বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে, ও হসপিটালে আছে, তাড়াতাড়ি আয়। কথাটা শোনা মাত্রই আমি অস্থির হয়ে গেলাম। আমি বললাম, মা তুমি কেঁদো না, আমি এখন আসছি। হাসপাতালের ঠিকানাটা মায়ের কাছ থেকে নিয়ে নিচে নেমে রুমে চলে গেলাম। রুমে যেতে নীলিমা আমাকে দেখে বলল, আমি রেডি, আমি ব্যাগও গুছিয়ে ফেলেছি, তাড়াতাড়ি বেরিয়ে যাই, চলুন। নীলিমার কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম। আমি যে বের হব সেটা নীলিমা কি করে জানলো? আর আমি না বলতেও ব্যাগ গুছিয়ে ফেলেছে। আমি কথাটা জিজ্ঞেস করতেই যাব, তখন নীলিমা আমাকে বলল, আসলে আপনাকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে চলে গিয়েছিলাম। তখন পেছন থেকে শুনলাম আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন। পরে বুঝতে পারলাম আপনি মায়ের সাথে কথা বলছেন। তারপর আমি সব বুঝতে পেরে রুমে এসে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। অনেক বেশি বাড়াবাড়ি করছেন আপনি, আমার ধৈর্যের বাদ ভাঙবেন না। আপনাকে নেবার প্রয়োজন মনে করছি না, ওকে? নীলিমা শান্ত গলায় বলল। প্লিজ আপনি শান্ত হন, এখন মাথা গরম করার সময় না। পরে না হয় এই বিষয়ে আপনি আমাকে যা ইচ্ছা তাই করবেন, বলবেন, সমস্যা নেই। এখন আর দেরি না করে চলেন, হসপিটালে যাই। মায়া আপুর কি অবস্থা আগে সেটা গিয়ে দেখি। আমি একরকমের আশ্চর্য হয়ে বললাম, বাহ, তাহলে আপনি এটাও জানেন যে মায়াপু অ্যাক্সিডেন্ট করেছে? আমি তো পেছন দিকে আপনার সব কথা শুনেই বুঝতে পারলাম যে মায়া আপু অ্যাক্সিডেন্ট করেছে। আমার এক মুহূর্তের ইচ্ছা করছিল না নীলিমাকে আমার সাথে নিয়ে যাই, কিন্তু অনেক অনুরোধে না নিয়ে পারলাম না। মনে মনে ভেবেছিলাম এই সুযোগে আমি নীলিমাকে এখানে রেখে চলে যাব, কিন্তু সেটা আর হলো না। নীলিমা আমাকে ডাক দিল, ওর কথায় আমি ভাবনা থেকে বের হলাম। আমি রেডি হয়ে নিলাম, তারপর আবার রুম থেকে বেরিয়ে গেলাম। নীলিমার মা আমাদের দেখে বললেন, কি রে, তোরা কোথায় যাচ্ছিস? আমি কিছু বলতেই যাব, তখনই নীলিমা বলে উঠল, আসলে মা ওই বাড়ি থেকে আমার শাশুড়ি মা ফোন দিয়েছিলেন। আসলে মা আমাদেরকে খুব মিস করছেন, তাই ভাবলাম আজকেই চলে যাই। তা ঠিক আছে, কিন্তু দুপুরের খাবারটা খেয়ে যা। না না মা, ওখানে যে খাবো, মা হয়তো অপেক্ষা করে থাকবে। আবার তো আসবই, বাবার সাথে দেখা হলো না, বাবাকে বলো। নীলিমা ওর মায়ের সাথে কথাবার্তা শেষ করে আমি আর নীলিমা ওর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুজনে রওনা দিলাম। আমি যেতে যেতে নীলিমাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনার মায়ের কাছ থেকে সত্যটা এড়িয়ে গেলেন কেন? সত্যিটা বললেন না কেন? আসলে সবাই খুব টেনশন করবে তাই। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পরে হাসপাতালে পৌঁছে গেলাম। আমাদের দেখা মাত্রই মা কান্নায় ভেঙে পড়লেন। নীলিমা মাকে নিয়ে একটা চেয়ারে বসালো। আমি জিজ্ঞাসা করলাম, মা, আপনার এখন কি অবস্থা? কি করে অ্যাক্সিডেন্ট হলো? আমরা কিছুই জানি না রে বাবা। কতগুলো লোক বলে নীলিমাকে ধরাধরি করে ওই হসপিটালে নিয়ে এসেছে। তোর বাবার এক বন্ধু এই হসপিটালে চাকরি করে, উনি মায়াকে দেখে তোর বাবাকে ফোন দেয়। বাবাকে আশেপাশে না দেখে মাকেও জিজ্ঞাসা করলাম, মা, বাবা কোথায়? তোর বাবা ডাক্তারের সাথে কথা বলছে। কিছুক্ষণ পরে বাবা আসলো। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, আপা এখন কেমন আছে? একটু ভালো, কিন্তু ডক্টর বলেছে ওকে ঠিকঠাক মতো টেক কেয়ার করতে পারলে ও দ্রুত সুস্থ হয়ে যাবে। তাই ভাবছি ওকে হাসপাতালে রাখবো কিছুদিন। তখনই নীলিমা বলে উঠল, কেন বাবা, আপনাকে হসপিটালে কেন রাখবেন? এছাড়া যে আর কোনো উপায় নেই মা। ওকে দেখাশোনা করার জন্য তো লোক লাগবে। তোমার শাশুড়ি তো সেইভাবে পারবে না। আর সুমনও অফিসের কাছে দূরে গিয়েছে, ফিরতে কিছুদিন সময় লাগবে। সুমন আসতে চেয়েছিল, আমি নিষেধ করে বলেছি আমরা তো এখানে আছি, তুমি কাজ শেষ করে আসো। তাই এখন তো ওকে দেখাশোনা করার মতো কেউ নেই। নীলিমা বলে উঠল, আপনাকে হসপিটালে রাখার দরকার নেই বাবা। নীলিমার কথা শুনে আমার রাগ হচ্ছে। এত কেন কথা বলা লাগে মেয়েটার? আমি রেগে বললাম, আচ্ছা, আপনার এত কথা বলা লাগে কেন বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন না আমাদের মন মানসিকতা ভালো নেই? আপনার এই অবস্থা, আপনি একটু চুপ থাকতে পারছেন না? আজ যদি চুপ থাকতে না পারেন, প্লিজ হসপিটাল থেকে বেরিয়ে যান এখনই। বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল,
আহা আদিল, তুমি এভাবে কথা বলছো কেন নীলিমার সাথে? ও তো খারাপ কিছু বলছে না, ওর কথাটা সম্পূর্ণ শেষ করতে দাও। আমি আর কিছু বললাম না, কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছিল নীলিমার উপরে। প্রত্যেকটা জায়গায় আমি নীলিমার জন্য অপদস্থ অপমানিত হচ্ছি। আর কটা দিন আপু সুস্থ হয়ে যাক, তারপর আমি দেখে নেব। নীলিমা আবার বলতে শুরু করলো, আসলে বলছিলাম বাবা, আপুকে হসপিটালে রাখার দরকার নেই, কারণ হসপিটালে তো আর সারাক্ষণ আপুকে পর্যবেক্ষণ করতে পারবে না। ওরা জাস্ট ওদের ডিউটি পালন করবে, আর ডাক্তার একটু এসে মাঝে মাঝে চেক আপ করে যাবে, কিন্তু বাসার লোকের মতো তার সেভাবে দেখভাল করতে পারবে না। বাবা ওর কথা সায় দিয়ে বলল, হ্যাঁ নীলিমা, তুমি কথাটি ঠিকই বলেছো, কিন্তু কি করব, এছাড়া যে আর কোনো উপায় নেই। পরেক্ষণে নীলিমা বলে উঠল, বাবা আমি বলছিলাম কি, আপুকে বাসায় নিয়ে চলেন। নীলিমাকে আমি থামিয়ে দিয়ে বললাম, বাসা নিয়ে চলেন মানে? বাসা আপুকে কে দেখাশোনা করবে? আপনি শুনতে পেলেন না যে মার শরীরটা অতটা ভালো না, আপুকে দেখাশোনা করতে পারবে না? তাহলে আপুকে দেখাশোনা কি করবে? কেন, আমি তো আছি, আমি করব। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। বলে কি এই মেয়ে আপুকে এই মেয়ে দেখাশোনা করবে মানে? যাকে আমার পছন্দ না তার হাতে আমার আদরে আপুকে তুলে দিব? সে ভাবছে কি করে? আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, আর একটা কথা বলবেন আপনি আপনি চুপচাপ করে দাঁড়িয়ে থাকুন, এখানে বাবা যে সিদ্ধান্ত নেবে সেটা কার্যকর হবে। আপনি আর একটা কথা বলবেন না। আমার কথা শুনে নীলিমা চুপ হয়ে গেল, আর কোনো কথা বলো না। পরক্ষণে বাবা ওর কথা সায় দিয়ে বলে উঠলেন, আদিল তুমি থামো, নীলিমা ঠিকই বলছে, হসপিটাল থেকে বাসায় মায়ের দেখাশোনা আরও অনেক ভালো হবে। আর নীলিমা যখন বলছে ও দেখাশোনা করবে, তাহলে আমি সম্পূর্ণ নিশ্চিত, কারণ আমি জানি নীলিমা খুব দায়িত্বশীল একটি মেয়ে। বাবার কথা শুনে আমার রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল হসপিটাল থেকে এখনই বেরিয়ে যাই। প্রতিটা জায়গায় নীলিমাকে বাবা আমার থেকে বেশি প্রাধান্য দেয়, এসব আমি আর মেনে নিতে পারছি না। আমার থেকেও নীলিমা এই পরিবারের বেশি প্রাধান্য পাচ্ছে সবার কাছে। বাবাকে আমি কিছু বলতে যাব, তখনই বাবা আমাকে থামিয়ে দিয়ে বলল, আদিল এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি অবশ্যই তোমার বোনের ভালো চাও, যদি বোনের ভালো চেয়ে থাকো তাহলে ওকে হসপিটালে না রেখে বাসায় নিয়ে চলো, কারণ পরিবারের মানুষ যতটা আন্তরিকভাবে ওর দেখাশোনা করবে, হসপিটালের লোক এতটা আন্তরিকভাবে দেখাশোনা করবে না। প্রয়োজনে ডাক্তারকে আমি বলবো 2-1 দিন পর পরে সে নীলিমাকে চেক আপ করে আসতে। এ বিষয়ে তুমি আর কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থেকো। আমি বাবার মুখের উপর আর কিছু বলতে পারলাম না। মনে রাখলাম, মনের ভিতরে পুষিয়ে রাখলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, আপু সুস্থ হওয়ার দিন আপনার এই বাড়িতে শেষ দিন হবে। আমাদের সাথে কথা বলে বাবা চলে গেল ডাক্তারের কাছে আপুর রিলিজ স্লিপ আনার জন্য। আমি নীলিমার দিকে রাগে চোখে তাকিয়ে বললাম, আপনি কি মনে করেছেন আমার আপুকে সেবা যত্ন করে আমার মন জয় করবেন? আমার মনের ভিতরে ঢুকবেন? অসম্ভব, এটা কোনোদিন হবে না। এই আদিল যেটা পছন্দ করে না সেটা কোনোদিন তার মনের ভিতরে ঢুকতে পারে না, এটা মাথায় ঢুকে নিন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যত চেষ্টা করেন না কেন আমাকে পাবার কোনোদিন সফল হতে পারবেন না, কথাটা মনে রাখবেন। এই কথা বলেই আমি চলে যেতে নিচ্ছিলাম, নীলিমা আমাকে ডাকতে ডাকতে আমার পিছনে আসলো। আমি বিরক্ত হয়ে পিছনে ঘুরে তাকালাম, তাকে দেখলাম নীলিমা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। আমি সাথে সাথে নীলিমার হাতটা ধরে ফেললাম, ও আমার হাতের উপর কিছুটা হেলে পড়লো। নীলিমার হাতটা ধরতেই অন্যরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করলো। মনে হলো যেন এই হাতটা আমি বহুবার ধরেছি, এই হাতটা যেন আমার খুব পরিচিত। তারপর নীলিমার দিকে খেয়াল করলাম, পড়ে যাওয়ার জন্য ওর মুখের ঘুমটা হালকা একটু উপরে উঠে গেছে, তাই নীলিমার ঠোঁট হালকা দেখতে পাচ্ছিলাম, ঠোঁটের নিচে টিলটাও দেখতে পাচ্ছিলাম। এই ঠোঁটটা দেখে মনে হলো আমার অনেক পরিচিত, আর ঠোঁটটার নিচে টিলটাও দেখে মনে হচ্ছে এই ঠোঁট এই টিলটা যেন আমার বহু চেনা, কোনো একজনের সাথে খুব মিলে যাচ্ছে। পরক্ষণে নিজেকে সামলিয়ে ভাবলাম, না না, আমি এসব কি ভাবছি, এটা কোনোদিনও সম্ভব না। আমি নীলিমার হাতটা ছেড়ে দিলাম। নীলিমা আমার হাত থেকে উঠেই স্বাভাবিক হয়ে দাঁড়ালো। নীলিমা ঘোমটাটা একটু সামনে টেনে দিল। আমি নীলিমার দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছিলাম, না না, এটা সম্ভব না, এটা হয়তো আমার মনের ভুল। নীলিমা আমাকে ডাক দিল। নীলিমাটাকে আমার ঘুর ভাঙলো। নীলিমা বলল, দেখুন প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি যেটা করেছি আপুর ভালোর জন্যই করছি। আপনি অবশ্যই একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন, আর এই আপনার ভুল অবশ্যই ভাঙবে। এই বলে নীলিমা ওখান থেকে চলে গেল। নীলিমা চলে যেতেই আমি ওখানে একটা চেয়ারের উপর বসে পড়লাম। নীলিমার হাত ধরে, নীলিমার ঠোঁট দেখে, ঠোঁটের নিচে টিলটা দেখে আজ আমার খুব কষ্ট হচ্ছে। বুকের বাম পাশে চিনচিন ব্যথা করছে। আজ অতীতটা খুব বেশি কষ্ট দিচ্ছে আমাকে। মুহূর্তের মধ্যে আমি যেন অতীতে হারিয়ে গেলাম। ফ্ল্যাশব্যাক। আদিল তখন অনার্সের শেষ বর্ষের ছাত্র। আদিল ভার্সিটিতে বা অন্য কোনো মেয়ের সাথে তেমন কথা বলতো না। এই নিয়ে আদিলের বন্ধুরা আদিলকে নিয়ে অনেক হাসাহাসি করত, কিন্তু আদিল সেগুলোতেই পাত্তা দিত না। আদিল খুব ভালো স্টুডেন্ট ছিল, সব সময় লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতো। আদিলের বন্ধুরা বলতো, আদিল 1-2টা প্রেম টেম কর, তা না হলেই তো বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করতেই পারবি না, এই বলে ওরা হাসাহাসি করত।
কিন্তু আদিল ওদের সেই সব কথার কোনো গুরুত্বই দিত না। আদিল বাসায় একদিন তার পড়ার টেবিলে বসে বসে পড়ছিল। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসলো। দেখলো ফেসবুকের নোটিফিকেশন, তাই ফেসবুকে ঢুকলো। দেখলো প্রিয়সী জাহান নামের একটি মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ও কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট তেমন অ্যাকসেপ্ট করে না, তাই এই রিকোয়েস্টটাও অ্যাকসেপ্ট করলো না। তাই আবার পড়ায় মনোযোগ দিল। হঠাৎ তার ফোনের মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। দেখলো ওর বন্ধু রাহাত ওকে SMS করেছে। রাহাতের সাথে কিছুক্ষণ SMS এ কথাবার্তা বলে ফোনটা যখনই রাখতে যাবে তখনই দেখলো মেসেজ রিকোয়েস্টে একটা মেসেজ। ও মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখলো প্রিয়সী জাহান নামের সেই মেয়েটাই ওকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে। ও কোনো মেয়েদের সাথে তেমন কথা বলে না, তাই মেয়েটার মেসেজের কোনো রিপ্লাই দিল না। ফোনটা হাত থেকে রেখে ওয়াশরুমে গেল। এসে দেখলো স্ক্রিনের লাইট জ্বলছে আর দেখলো ফোনে 3টা মিসড কল উঠে আছে। ভাবলো কে ফোন দিল, আননোন নাম্বার। এই ভাবতে ভাবতেই ওই নাম্বার থেকে আবার ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিল। সালাম দিয়ে বলল, আমি প্রিয়সী জাহান। মেয়েটা কণ্ঠটা খুব মিষ্টি। আমি সালামের উত্তর নিয়ে বললাম, জি বলুন। মেয়েটা আমাকে বলল, আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, মেসেজ রিকোয়েস্ট পাঠালাম, আপনি তো কোনোটাই অ্যাকসেপ্ট করলেন না। আমি একটু অবাক হয়ে বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? মেয়েটা একটু হেসে বলল, জানতে পারবেন, সবই আস্তে আস্তে জানতে পারবেন। আগে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা আর মেসেজটা অ্যাকসেপ্ট করুন। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আমি কেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেজ অ্যাকসেপ্ট করব? আমি তো আপনাকে চিনি না, আর মনে হয় না আপনি আমাকে চেনেন। তাহলে কেনই বা আমি আপনার মেসেজ আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব? মেয়েটা একটু হেসে শান্ত গলায় বলল, না চিনলে বুঝি মেসেজ আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না? আমরা তো ভালো বন্ধু হতে পারি। মনে করুন আমি একজন আপনার ভালো বন্ধু। মেয়েটা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আর ওর গলার কণ্ঠটাও সত্যি খুব মিষ্টি। তাই ওর ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেজ অ্যাকসেপ্ট না করে পারলাম না। প্রিয়সী আমাকে প্রতিদিন SMS দিত, আমার খোঁজ খবর নিত। এভাবে মোটামুটি কয়েকদিন কথা বলতে বলতে মেয়েটার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। প্রিয়সীর কোনো ছবি দেওয়া ছিল না প্রোফাইলে। আমি একদিন প্রিয়সীকে বললাম, আচ্ছা আপনি আর আমি তো মোটামুটি কিছুটা পরিচিত, আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। আপনি তো আমাকে দেখেছেন, আমার প্রোফাইলে পিক দেওয়া আছে, কিন্তু আমি তো আপনাকে এখন পর্যন্ত দেখলাম না। তো বন্ধু হিসেবে কি আপনাকে দেখতে পারি? অবশ্যই দেখতে পারেন, কেন দেখতে পারবেন না? ছবি দেখে কি করবেন? আপনি আর আমি সামনাসামনি দেখা করব। মেয়েটার সাথে সামনাসামনি দেখা করার কথা শুনে একটু সংকোচ বোধ করলাম, কারণ এর আগে কোনো মেয়ের সাথে আমি এভাবে দেখা করিনি। আমি কোনো কিছু বলছি না দেখে প্রিয়সী আমাকে জিজ্ঞাসা করলো, কি হলো, আপনি কিছু বলছেন না যে? আপনি কি দেখা করতে চান না? ঠিক আছে, আপনি না চাইলে আমি আপনাকে জোর করব না। আমি প্রিয়সীকে বললাম, না না, আসলে তা নয়, আমি কোনো মেয়ের সাথে কখনো এইভাবে দেখা করিনি, তার জন্য আর কি একটু সংকোচ বোধ লাগছিল। এত ইতস্তত বোধ করছেন কেন? আমরা এখন তো দুজন ভালো বন্ধু, আর বন্ধুর সঙ্গে দেখা করতেই পারি। ঠিক আছে, দেখা করব। কালকে কখন কয়টায় বলুন? প্রিয়সী আমাকে একটা পার্কের কথা বলল। আমি পার্কের কথাটা শুনে মনে মনে বললাম, সর্বনাশ, এই পার্কটা তো আমাদের ক্যাম্পাস থেকে মোটামুটি কাছে। যদি আমার বন্ধুরা কোনোভাবে বুঝতে পারে আমি কোনো মেয়ের সাথে দেখা করতে এসেছি, তাহলে আমার আর রক্ষে নেই। আমাকে নিয়ে ট্রল করতে করতে আমাকে বিরক্ত বানিয়ে ফেলবে। প্রিয়সী আমাকে বলল, কি হলো, আসবেন তো? আচ্ছা, ওই পার্ক ছাড়া কি অন্য কোথাও দেখা করা যায় না? কেন, ওখানে কি কোনো সমস্যা? আমি প্রিয়সীকে কিছু বুঝতে দিলাম না। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, ওখানে দেখা করব। আচ্ছা, আপনাকে আমি চিনব কি করে? আপনি না হয় আমাকে চিনতে পারবেন, কিন্তু আপনাকে কি করে চিনব? প্রিয়সী বলল, সমস্যা নেই, আমি আপনাকে খুঁজে বের করব। ওর সাথে কথাবার্তা শেষ করে ফোনটা রেখে দিলাম। একটু পরে মা খাবারের জন্য ডাকলো, তাই ডাইনিংয়ে খাবারের জন্য চলে গেলাম। খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে বসে ভাবতে লাগলাম, আমি এমন হয়ে গেলাম কেন যে আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না, সে আমি এখন প্রিয়সীর সাথে কথা না বলে আর SMS না করলে আমার 1 মিনিটও ভালো লাগে না। যে আমি কোনো মেয়ের দিকে তাকাতাম না, সে আমি এখন প্রিয়সীকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কেমন জানি হয়ে গেলাম আমি। এমন কেন হচ্ছে আমার মনের মধ্যে প্রিয়সীর জন্য? তবে কি এটাই? তো বন্ধুরা, কি আমার ধামাকা ঘটবে জানতে হলে আগামী সিজনের জন্য অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।